Hello, hi everybody. Sayantani Mujumdar, hello, how are you? ঠিক আছে, অনেকজনই এসে গেছেন। তো আজকে আমি সুব্রত বলছি। আমি মানালি থেকে বলছি। আপনারা হয়তো সবাই জানেন, জেনে গেছেন। তো এটাকে নিয়ে আর আলাদা করে বলার দরকার নেই। তাও নতুন যদি কেউ থাকে আমি তার জন্য বলে রাখছি। আহ, আজকে আমি আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে লে লাদাখ নিয়ে বলবো। এক সেকেন্ড একটু অ্যাডজাস্ট করে নিই। আজকে আজকে আমি যেটা বলবো আজকে লে লাদাখ নিয়ে বলবো। তো লে লাদাখ নিয়ে আমি বলতে চেয়েছি একটাই কারণে। কারণ লে লাদাখ নিয়ে ডিটেলস ডিসকাশন বা ডিটেলস আলোচনা খুব কম গ্রুপেরই হয়েছে। তো বাঙালির বেড়ানো গ্রুপে আই থিঙ্ক বাঙালি যত গ্রুপ আছে তাদের মধ্যে লে লাদাখ নিয়ে বাঙালির বেড়ানো গ্রুপই বোধ হয় ফার্স্ট, ইফ আই অ্যাম নট রং। তো লে লাদাখ হচ্ছে একটা হিউজ সেক্টর। এটা হিউজ সেক্টর, যার কোনো তল খুঁজে পাওয়া যায় না। তো আমি যতটুকুনি জানি ততটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সেটা আপনাদের যথেষ্ট ইনফরমেশন ক্যারি করবে। এবার হচ্ছে এবার আমি পয়েন্টে চলে আসছি, লাদাখ ট্যুর। তো লাদাখ ট্যুর আমি আগের দিন স্পিতি ভ্যালি নিয়ে যখন আমি বলেছিলাম তখন আমি বলেছিলাম যে স্পিতি ভ্যালি আর লাদাখ এমন একটা সার্কিট, এমন দুটো সার্কিট, যে সার্কিট আপনি হঠাৎ করে প্ল্যান করে আপনি করতে পারবেন না। ইট ইজ নেভার বি পসিবল। আপনাকে প্রি প্ল্যান করতে হবে এবং খুবই পাকাপোক্ত প্ল্যান করতে হবে এবং করে আপনাকে মিনিমাম 2 বছরের পরিকল্পনা লাগে লাদাখ প্ল্যান। আর একটা জিনিস যেটা আছে, লাদাখ হচ্ছে, আমি যেটা বলি যে লাদাখ দ্য লাস্ট ডেস্টিনেশন। ইন্ডিয়ার মধ্যে লাদাখ এমন একটা সেক্টর, যে সেক্টর আপনি নিজে কিচ্ছু করতে পারবেন না। আপনি গোয়া চলে যান, কন্যাকুমারী চলে যান, সাউথ ইন্ডিয়া চলে যান, কেরালা চলে যান, আপনি নিজে সব কিছু করতে পারবেন। কিন্তু লাদাখ এমন একটা সেক্টর আপনি নিজে কিছু করতে পারবেন না। আপনি যেতেই পারেন, আপনি ওখানে গিয়ে ডাইরেক্টলি যেতে পারেন, গিয়ে সব কিছু করতে পারেন, কিন্তু ট্যুর কিন্তু কমপ্লিট হবে না। ট্যুর কিন্তু সেইভাবে কমপ্লিট হবে না যেভাবে আমরা করাই। এবার আমি পয়েন্ট টু পয়েন্ট চলে আসছি। পয়েন্ট হচ্ছে আপনি লাদাখ কখন আসবেন। লাদাখে আসার জন্য হিউজ ওয়ে আছে, যার কোনো শেষ নেই। নাম্বার ওয়ান হচ্ছে, মোস্ট কমন রুট যেটা আছে সেটা হচ্ছে শ্রীনগর থেকে শুরু করবেন। শুরু করে কার্গিল হয়ে, লে হয়ে, পুরো লাদাখ সার্কিট করবেন। করে আপনি ব্যাক করবেন মানালি থেকে, মানালি হয়ে আইদার কালকা হয়ে চণ্ডীগড় হয়ে রিটার্ন করবেন, অথবা আপনি দিল্লি হয়ে রিটার্ন করবেন। দুটো হচ্ছে মেন। এটা হচ্ছে মেন সার্কিট, যেটা হচ্ছে সব থেকে ভালো সার্কিট। নাম্বার সেকেন্ড অপশান হচ্ছে, আপনি শ্রীনগর থেকে শুরু করলেন, লাদাখ ঘুরলেন, ঘুরে আবার শ্রীনগরে চলে আসলেন। আর একটা সার্কিট হচ্ছে, আপনি হিমাচল থেকে উঠলেন, উঠে লাদাখ ঘুরলেন, ঘুরে আবার হিমাচল থেকে নেমে যাচ্ছেন। হিমাচল থেকে স্টার্ট করছেন, লাদাখ ঘুরছেন, শ্রীনগর যাচ্ছেন। লে এয়ারপোর্ট থেকে স্টার্ট করছেন, লাদাখ ঘুরছেন, হিমাচল নামছেন, অথবা শ্রীনগর নামছেন। উল্টো এন্ডে আপনি দিল্লি থেকে স্টার্ট করছেন, বাই রোড যাচ্ছেন, পুরো লাদাখ ঘুরছেন, ফ্লাইটে ব্যাক করছেন। হিউজ হিউজ জিনিস, মানে এর রুটের কোনো শেষ নেই। আর একটা জিনিস আমি আপনাদের সবাইকে বলবো যে লাইভ শেষ হবার পরে আপনাদের কাছে অনেক কমেন্ট হয় যে দাদা কস্ট কীরম পড়বে। লাদাখের কস্ট কিন্তু এভাবে বলা যায় না। লাদাখের কস্ট প্রচুর ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, যেগুলো আমি লাস্টে গিয়ে কিছুটা ব্রিফ দিয়ে দেবো। আজকে আমি কন্টেন্ট যেভাবে সাজিয়েছি সেটা আমি আপনাদের দিয়ে দিই, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে যাচ্ছি।
এক হচ্ছে হোয়েন টু কাম, কখন আপনি লাদাখ আসবেন। নাম্বার টু হচ্ছে কোন রাস্তা দিয়ে আসবেন। নাম্বার থ্রি হচ্ছে লাদাখের পুরো ডেসক্রিপশন। নাম্বার ফোর হচ্ছে কস্ট কি হতে পারে। নাম্বার ফাইভ হচ্ছে ফুড, পুরো লাদাখ ট্যুরে ফুড কিভাবে করবেন। নাম্বার সিক্স হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড মোবাইল কানেকশনস। তারপরে হচ্ছে আইএলপি। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু ডিসকাশন করব। মেন যে লাদাখ পার্টটা আছে, লাদাখ পার্ট হচ্ছে হিউজ সেক্টর, লাদাখ পার্ট হচ্ছে হিউজ। তো আমি যেটা করব, আমি লাদাখটাকে আমি দুটো ভাগে ভাগ করব। আমি শ্রীনগর থেকে শুরু করব। শ্রীনগর থেকে শুরু করে আমি দেখছি যদি পসিবল হয় নিউব্রা পর্যন্ত গিয়ে আমি স্টপ হয়ে যাব। এপিসোড 1, আজকে যে ফার্স্ট এপিসোডটা, আমি নিউব্রা পর্যন্ত গিয়ে শেষ করব। কালকে আমি যেটা করব সেটা হচ্ছে নিউব্রা থেকে শুরু করে আপ টু মানালি পর্যন্ত বা দিল্লি পর্যন্ত টোটালটাকে টানবো। আর যদি দেখি যে আজকে কোনো কারণে আরও ডিটেলস ডিসকাশন হচ্ছে, টাইম বেশি লাগছে, তাহলে হয়তো নিউব্রার আগেই আমি থামাতে পারি বা নিউব্রার একটা পার্টে গিয়ে আমি থামিয়ে দিতে পারি। এনিওয়ে, আমি এবার ফার্স্ট পয়েন্টগুলোতে আসছি। আপনারা কখন আসবেন? লাদাখের যদি আপনি বাই রোড ট্রাভেল করতে চান তাহলে আইদার আপনি আসতে পারেন দুটো দিক। এক হচ্ছে ভায়া শ্রীনগর, নাম্বার টু হচ্ছে ভায়া হিমাচল। ভায়া শ্রীনগর যদি আপনি আসেন, শ্রীনগর থেকে আসার সুবিধাটা হচ্ছে শ্রীনগর অনেক ফ্ল্যাটার ওপরে ওঠে, অনেক ফ্ল্যাট ওপরে ওঠে। আর হিমাচল দিয়ে যদি আসেন স্টিপ ওপরে উঠবে, মানে অল্টিটিউড পার ঘন্টায় ডবল ডিফারেন্স, প্রায় ডবল ডিফার করবে। তো আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা হচ্ছে জম্মু হয়ে যদি আসেন, শ্রীনগর দিয়ে আসার দুটো রাস্তা। একটা হচ্ছে ভায়া ফ্লাইট, আপনি যদি একটাই খুব ভালো একটা ফ্লাইট আছে ইন্ডিগো 6372, যেটা 4:50 কলকাতা থেকে ছাড়ে, চণ্ডীগড় নামে, হাফ অ্যান আওয়ার হল্ট করে, হাফ অ্যান আওয়ার হল্ট করে, অফলোডিং হয় না, মানে থ্রু প্যাসেঞ্জার অফলোডিং হয় না, শুধু চণ্ডীগড় প্যাসেঞ্জার নেমে যায়। ওই ফ্লাইটই আবার হাফ অ্যান আওয়ার হল্ট করার পরে 8টায় ছাড়ে, 9:10-15-র মধ্যে শ্রীনগর পৌঁছে যায়। ওই ফ্লাইটটা হচ্ছে লাদাখ ট্যুরের জন্য সব থেকে বেস্ট ফ্লাইট, এবং সেই দিনটা সব থেকে কষ্টকর জার্নি হয় স্টার্টিংটা। তার কারণ হলো, আপনি যখন লাদাখ ট্যুর যখন আপনি করছেন, লাদাখ ট্যুর হচ্ছে হিউজ, মানে কস্ট ইনভলভমেন্ট আছে প্রচুর, এবং লাইফে সবাই ওয়ান টাইম করে, কেউ কোনো রকম রিস্ক নিতে চায় না। আর শ্রীনগর সেক্টরটা যেহেতু একটু রিস্কি সেক্টর, যে কোনো সময় যে কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। সেই জন্য যারা ভায়া শ্রীনগর হয়ে মুভ করে তাদেরকে আমরা বলি, তাদেরকে আমি স্পেসিফিক্যালি বলি, শ্রীনগর স্টে করতে যাবেন না, ভুল কখনোই স্টে করবেন না। শ্রীনগর আপনি যে কোনো সময় যতবার খুশি আপনি লাইফে করতে পারবেন, কিন্তু লাদাখ আপনি একবারই করবেন। তো আমরা যেটা করি, আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে শ্রীনগর স্টে করাই না। যদি কোনো গেস্ট পার্সোনালি জোর করে থাকতে চায়, তার নেগেটিভ পজিটিভ দুটো জিনিসই আমি বলে দিই। আপনি যদি থাকেন তাহলে এই পজিটিভ হবে, এই নেগেটিভ হবে, তারপরে ইউ হ্যাভ টু ডিসাইড, কারণ গেস্ট হচ্ছে আলটিমেট ডিসিশন মেকার। আর আলটিমেট ডিসিশনটা কিন্তু গেস্টই নেবে, আমরা সাজেশন দেব। এবার করি কি, আমরা শ্রীনগর এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট পিক আপ করাই, পিক আপ করিয়ে সোজা সোনমার্গ। তাতে সুবিধাটা হচ্ছে যে যদি কোনো কারণে শ্রীনগর যদি ডিস্টারবেন্স শুরু হয় বা ডিস্টার্ব হয়, তাহলে কোনো রকম একদম সিটির বাইরে দিয়ে আমি সোজা সোনমার্গ পাঠাই। সোনমার্গ পেরিয়ে গেলে এবার আপনি নিশ্চিন্ত, আর কোনো প্রবলেম নেই। এরপরে যদি কাশ্মীর আগুনও জ্বলে যায়, কাশ্মীর যদি বন্ধ হয়ে যায়, তাহলেও খুব বেশি এফেক্ট করবে না। আপনি সোনমার্গ পৌঁছে গেলেন, সোনমার্গ পেরিয়ে গেলেই নিশ্চিন্ত, এবার আর আপনার ট্যুর কমপ্লিট হবেই হবে, কোনো রাস্তা নেই। এইবার হচ্ছে এই ট্যুরটাকে সব সময় রাখবেন জুন মাসের মাঝখান থেকে শুরু হয়। তো জুন মাসের মাঝখান থেকে শুরু হয়, তার কারণটা হচ্ছে যে জজিলা পাসকে খুলতে হবে। জজিলা পাস যদি না খোলে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না, আসতে পারবেন না। আর যদি আপনি থ্রু হিমাচল যেতে চান তাহলে আপনাকে বারালাচা পাস খুলতে হবে, এবং বারালাচা পাস হচ্ছে লাস্ট পাস। লাস্ট পাস ইন দ্য সেন্স, পিছন থেকে যেমন লে সাইড থেকে তাংজাংলা পাস থেকে খুলতে খুলতে, এক একটা পাস খুলতে খুলতে লাস্ট বারালাচা পাস খোলে, ওপেন হয়। সেই জন্য
বারালাচা পাস ওপেন না হলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আর শ্রীনগর সাইডে যদি জজিলা পাস ওপেন না হয় তাহলে কিন্তু কিছু করতে পারবেন না, আপনার যাওয়া স্টপ হয়ে যাবে। আর পিক সিজনটা হচ্ছে জুলাই আগস্ট। জুলাই আগস্ট হচ্ছে লাদাখের পিক সিজন। এই সময় আপনাকে ট্রিমেন্ডাস মানে আগে থেকে সব কিছু রেডি করে রাখতে হবে। যদি না করেন আপনি মারাত্মক রকম প্রবলেমে পড়বেন কি ইন দ্য সেন্স, লাদাখের এই ধরুন 2021-এ যারা লাদাখ ট্যুর প্ল্যান করছেন তারা কিন্তু এনকোয়ারি স্টার্ট হয়ে যায় অক্টোবর নভেম্বর থেকে। ডিসেম্বর জানুয়ারি অল অ্যাডভান্স ক্লোজ, সমস্ত বুকিং ক্লোজ হয়ে যায়। ফেব্রুয়ারিতে টু সাম এক্সটেন্ট বুকিং চলে। তো এবার আপনি ভাববেন যে এত তাড়াতাড়ি এক তো ট্রেনের টিকিটে খোলেনি, রাইট? কারণ ম্যাক্সিমাম লাদাখ যারা প্ল্যান করে তার মধ্যে মোর দ্যান 80% লোক আছে যারা ভায়া ফ্লাইট যায়। ভায়া ফ্লাইটে আপনাদের কোনো টাইমিংয়ের ব্যাপার নেই, আপনি যখন খুশি কাটতে পারেন। আর যদি ভায়া ট্রেন জম্মু হয়ে আসেন তাহলে যেহেতু জুলাই আগস্ট সেপ্টেম্বর পুরোটাই অফ সিজন, অল টাইম আপনি টিকিট পাবেন, টিকিট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এইবার হবে কি, যারা প্রথমে বুক করবে, প্রবলেমটা লে বা নিউব্রা নিয়ে নয়, প্রবলেমটা হবে প্যাংগং নিয়ে। প্যাংগং সোমরারি যত দেরি করে বুক করবেন তত আপনি লেক থেকে পিছনে সরতে থাকবেন। যারা ফার্স্টে বুকিং করে তাদের লেকের ফার্স্ট রো, তারপরে সেকেন্ড রো, তারপরে থার্ড রো। যেহেতু আপনি জানেন 2019-এ টেন্ট বন্ধ করে দিয়েছিল, প্যাংগংয়ে টেন্ট বন্ধ করে দিয়েছিল এবং তাতে করে বহু বুকিং আমাদের হোল্ড হয়ে গেছিল। তারপরে কিছু লিমিটেড মানে প্রচুর রেস্ট্রিকশান দিয়ে তারপরে টেন্ট চালু হয়েছে। এবার ন্যাচারালি টেন্টের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে, আগে যেমন র্যান্ডাম টেন্ট থাকতো এখন সেই টেন্ট কিন্তু নেই। সুতরাং যারা আগে বুক করে তাদেরকে দেয়, আর যদি যারা পরে বুক করবে তারা কিন্তু চলে যাবে তাংসেতে। তাংসে হচ্ছে প্যাংগং থেকে 18 কিলোমিটার দূরে। এই ডিটেলসটা আমি পরে আসছি। তো আমি বলতে চাইছি যে কখন বুকিং প্রসিডিওরটা শুরু হয়। এবার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে কলকাতার ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্ট, আমি কারোকে দোষ দিচ্ছি না, বাট তাও আমরা দেখি যে আমরা যেহেতু নিজেরা ফেস করি আমরা জানি, কলকাতা ট্রাভেল এজেন্টের কাছে বুকিং চলে আসার পরে ওরা হোল্ড করে রেখে দেয়, ওরা কিন্তু আমাদেরকে বুকিং পাঠায় না। লাস্ট মোমেন্টে যখন বুকিংটা যায় তখন অলরেডি ফার্স্ট রো কমপ্লিট, তখন প্যাংগংয়ের লেকের ধারে টেন্ট হয় না, তখন গেস্ট এসে চেঁচামেচি করবে এবং আপনি কিছু করতেও পারবেন না, কারণ ফোনে নেটওয়ার্ক নেই, আপনি কারোকে ফোনও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। সেই জন্য আমরা বলে দিই যে সমস্ত বুকিং, আমাদের যা বুকিং আসে সব ডিসেম্বর জানুয়ারির মধ্যে ক্লোজ হয়ে যায়। আর ফেব্রুয়ারিতে যেগুলো আসে সেগুলো লাস্ট মোমেন্টে যদি কিছু আসে তখন অ্যাজ পার অ্যাভেলেবিলিটি সেটা ঠিক হয়। তো হিমাচল দিয়ে আপনি যদি মুভ করেন, হিমাচল দিয়ে মুভ করার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট অনেক হাই অল্টিটিউডে উঠে যাচ্ছেন, কিন্তু অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার কিন্তু জার্নি কনফার্ম। কারণ হিমাচল হচ্ছে কোনো ভায়োলেন্স নেই, কোনো প্রবলেম নেই, অল টাইম খোলা, আপনি রুট কমপ্লিট হবেই। আর হিমাচল দিয়ে যদি আপনি স্টার্ট করেন তাহলে কিন্তু ট্যুরের খরচা বাড়ে। তার কারণ হলো গাড়িটা আননেসেসারি আপ ডাউন করে, যেটা কাশ্মীর থেকে করলে কিন্তু সেই প্রবলেমটা নেই। আর একটা হচ্ছে যে ভায়া হিমাচল যদি আপনি করেন তাহলে রোতাং পাস কিন্তু মঙ্গলবার বন্ধ থাকে, আপনি কিন্তু মঙ্গলবার মানালি থেকে লের জন্য থ্রু হতে পারবেন না, যেটা কাশ্মীর থেকে করলে কিন্তু সেই রেস্ট্রিকশানটা নেই। এরকম অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, অনেক রকম আছে, যেটা এবার আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। আগেরবারে যেমন 2019-এ ফুলবামা আর 370-এর জন্য প্রচুর লাদাখ ট্যুর আমাদের সব হিমাচল থেকে থ্রু হয়েছে, কেউ কেউ বেশ কিছু ক্যান্সেল করেছে, বেশ ম্যাক্সিমামই হিমাচল দিয়ে থ্রু হয়েছে। তার কারণ হলো এটাই। তাহলে আরেকটা জিনিস হচ্ছে জম্মু থেকে ভায়া জম্মু যারা করতে চাইছেন, এমন অনেক আছেন যারা হয়তো ফ্লাইটের পয়সা অ্যাফোর্ড করতে পারবেন না বা আবার শ্রীনগর থেকেই করবেন। অনেক ট্রাভেল এজেন্সিরা আছে যারা জম্মু থেকে থ্রু করে। জম্মু থেকে করার ডিসঅ্যাডভান্টেজটা এটাই, হ্যাঁ ঠিক আছে ট্রেনের টিকিট আপনার অনেক কমে লাগলেও অনেকে যারা অ্যাফোর্ড করতে পারে না, তবে আমি যতদূর জানি লাদাখ যারা অ্যাফোর্ড করে তারা ফ্লাইটের টিকিটটা অ্যাফোর্ড করতে পারে, কারণ তাদের প্ল্যানিংটাই সেইভাবে থাকে। তাও যারা জম্মু হয়ে আসতে চাইছে তাদের মেন প্রবলেমটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে জম্মু টু শ্রীনগর যে 280-300 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় যদি কোনো রকম ডিস্টারবেন্স হয় তাহলে কিন্তু আপনি ট্যুর শুরুতেই শেষ হয়ে গেল, স্টার্টিংয়ে শেষ, আর কিছু করতে পারবেন না।
আর আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে লাদাখে সমস্ত কিছু অ্যাডভান্স কমপ্লিট হয়ে যায়, যদি শ্রীনগর বা হিমাচল কোনো একটা সেক্টরে যদি আপনি ট্যুর বন্ধ করতে হয়, ট্যুর যদি কোনো কারণে ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু রিফান্ড হবে না। মানে আপনি ঘটনাটা হচ্ছে আপনি হিমাচল বেড়াতে আসছেন, তাতে দিল্লিতে বন্ধ হয়েছে, তার জন্য তো হিমাচল তার দায় নেবে না। তো সেই জন্য আহ, সেই জন্য এটাতে সেই জন্য বলা হয়, সেই জন্য বলে কি মোটামুটি সেফ রাখুন। আর না তো আমাদের কাছে খবর থাকে, সেটা আমরা আগে পিছনে চেঞ্জ করে দিই। আর যদি একদম অল অফ এ সাডেন কিছু হয়ে যায়, তাহলে তো কিছু করার নেই, কিচ্ছু করার নেই, ট্যুর শুরুতেই শেষ। এবার হচ্ছে আমি এবার স্টার্টিং পয়েন্টটা বলে দিলাম, শ্রীনগর থেকে আসবেন কি হিমাচল থেকে আসবেন, বা অনেকে আছেন ডাইরেক্ট লেতে ফ্লাই করছেন। আরেকটা জিনিস, জুন থেকে ঘোরার টাইমটা হচ্ছে কিন্তু জুন এন্ড থেকে সেপ্টেম্বর। অক্টোবরে আপনি আসতে পারেন, বাট অক্টোবরের ক্ষেত্রে টুসামে যাদের সোমরারি থাকবে বা প্যাংগং, প্যাংগং তো ডেফিনেটলি থাকবে, বা টুকটুক থাকবে, তাদের জন্য কিন্তু অক্টোবরে করা মুশকিল আছে, কারণ ওই ঠান্ডা আপনি নিতে পারবেন না। সোমরারি তো ঢুকতেই পারবেন না, ছেড়েই দিন। আর প্যাংগংয়ে ট্রিমেন্ডাস ঠান্ডা থাকে, রাত্রেবেলা যখন এয়ার ব্লো করবে আপনি ওখানে টেন্টেও থাকতে পারবেন না, মানে কোনো চান্সই নেই। সেই জন্য জুন জুলাই, জুন এন্ড, জুনের মিনিমাম 10-15 তারিখের পর থেকে শুরু করতে হবে। জুন এন্ড, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাস হচ্ছে সব থেকে বেস্ট টাইম। আর যদি আপনি ফ্লাই করেন, তাহলে আপনি এপ্রিল থেকে শুরু করতে পারেন। এপ্রিলে শুরু করার আরেকটা সমস্যা হচ্ছে ঠান্ডাটা, অনেক জায়গায় ঠান্ডাটা সবে মানে গরম পড়তে শুরু করছে। সুতরাং সেই একটা প্রবলেম থেকেই যায়। তো সেটাকে আপনাকে মাথায় রেখে আসতে হবে, সুতরাং ওটা এপ্রিল থেকে শুরু হয়ে যায়। আর এদিকে আপনি ভায়া ফ্লাই করলে আবার অক্টোবরের 15 তারিখে বারালাচা পাস বন্ধ হয়ে যাবে। বারালাচা পাস বন্ধ হয়ে গেলে আপনি কিছু করতে পারবেন না। সুতরাং যাই করুন না কেন, অক্টোবর মাস ছেড়েই দিতে হবে, কিছু করার নেই। তাহলে ভায়া ফ্লাইট যদি আপনি করেন, তাহলে আপনি এপ্রিল থেকে শুরু করতে পারেন, ওদিকে আপনি নভেম্বর পর্যন্ত টানতে পারেন। আর ফ্রোজেন ঠান্ডার সময় তো যেতেই পারেন, কিন্তু নর্মাল ফ্যামিলি নিয়ে ঠান্ডার সময় যাওয়া যায় না, আপনারা যেতে পারবেন না, প্রবলেম হবে। ইয়াং গ্রুপ হলো বা বাইকার্স গ্রুপ হলো বা এক্সপিডিশন গ্রুপ হলো, হাইলি প্রফেশনাল, তারা শীতকালে করতে পারে, কোনো প্রবলেম নেই। তবে পুরোটাই কিন্তু ভায়া ফ্লাইট, নো রোড। এইবার আমার আসছে ডেসক্রিপশান। এবার লাদাখের যে ডেসক্রিপশন পার্টটায় আমি স্টার্ট করছি, আমি শ্রীনগর থেকে। আমি জম্মু থেকে স্টার্ট করছি না, কারণ জম্মু থেকে শ্রীনগর যারা আসতে চাইবে তারা ডাইরেক্ট এসে স্টে করে দেবে একদিন। শ্রীনগর আপনি শ্রীনগর থেকে আপনি শুরু করলেন, শ্রীনগর থেকে শুরু করে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার পুরো লাদাখ ট্যুরে যদি কেউ আর্লি রাইজার না হয়, যদি কেউ মনে করে যে আমার লেথার্জি আছে, আমি 9টা-10টার আগে বেরোবো না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু দিন বেশি লাগবে, কস্ট বেশি হবে। লাদাখ এমন একটা ট্যুর যেখানে কিন্তু যে কদিন আপনি ট্যুরে থাকবেন, 8 দিন হোক 10 দিন হোক, ট্রিমেন্ডাস হেক্টিক ট্যুর, নো রেস্ট, প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে 8টার সময় বেরোতে হবে। যদি 8টায় বেরোতে না পারেন, কিচ্ছু করার নেই, কারণ আগের আরেক নেক্সট ডেস্টিনেশনে না পৌঁছলে আপনি কিন্তু স্টে পাবেন না, এবং নেক্সট ডেস্টিনেশনে না পৌঁছলে আপনি কিন্তু থাকতেও পারবেন না রাত্রে। তো এটা হচ্ছে লাদাখের সবচেয়ে মেন প্রবলেম। ইচ অ্যান্ড প্রতিদিনই গাড়ি 8টার সময় বেরোবে, একদিন বাদে, যেদিনকে লে লোকাল সাইট সিন থাকবে সেদিনকে বাদে প্রতিদিন 8টার সময় বেরোতে হবে, নট আফটার 8, তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। এইবার আপনি শ্রীনগর থেকে আপনি যদি স্টার্ট করছেন, শ্রীনগরেও খুব আর্লি মর্নিং স্টার্ট করতে হবে, কারণ শ্রীনগর থেকে আপনি যদি স্টার্ট করেন, আমি কিন্তু স্টেগুলো শিডিউল নর্মাল স্টে দেব। এবার অনেকে আছে যারা অনেক বেশি স্টে করে করে ব্রেক করে করে যেতে চায়, সেটা এক্সেপশনাল কেস, সেটা তো আলাদা, সেটা আপনি যত খুশি স্টে নিতেই পারেন। আপনি যদি ভাবেন যে আমি খরচা করবো, আমি অত হেক্টিক ট্যুর নেবো না, আপনি স্টে করুন, কোনো অসুবিধা নেই। বাট আমরা যেটা করি, আমরা সেটা নর্মাল যে স্টেগুলো হয় সেই স্টেগুলো দিয়েই আমি শুরু করছি। শ্রীনগর থেকে যদি আপনি শুরু করেন, তাহলে আমার মতে 7টা-8টা এর মধ্যে বেরোতেই হবে, কারণ শ্রীনগর থেকে যে কার্গিল যে জার্নিটা আছে, সেটা কিন্তু খুব লম্বা জার্নি আছে, কারণ এখানে জজিলা পাস ক্রস করতে হয়। আপনি শ্রীনগর থেকে বেরোবেন, শ্রীনগর থেকে বেরিয়ে আপনি সোজা চলে গেলেন সোনমার্গ। যাওয়ার সময় সুন্দর ভ্যালি, এটা উৎপলদা আগের দিনও বলেছে, সুন্দর ভ্যালি, সুন্দর রাস্তা, মখমলের মতো রাস্তা। সোনমার্গ
চলে গেলেন। আর যারা ফ্লাইটে আসবে এয়ারপোর্ট থেকে সোজা, সিটির বাইরে থেকে একদম সোজা সোনমার্গ। সোনমার্গ পৌঁছে গেলেন। সোনমার্গ পৌঁছে গিয়ে যখনই আপনি সোনমার্গ ক্রস করছেন, তখনই কিন্তু আপনার জজিলা ঢুকে গেল। শ্রীনগর থেকে সোনমার্গ অ্যারাউন্ড 80 কিলোমিটার মতো রাস্তা আছে। সোনমার্গ ক্রস করার পরে জজিলা ঢুকলো। জজিলাতে কিন্তু জজিলা কিন্তু কোন দিন জ্যাম পড়বে এবং কতটা জ্যাম পড়বে এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, আপনি জানবেন না। ওখান থেকে ব্যাক করার তো কোনো রাস্তাই নেই। এমনও হয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা জ্যামে আটকে আছে গাড়ি। কার্গিলকে ঢুকছে রাত্রির 11টায়, হতেই পারে। এটা জজিলার সম্বন্ধে কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। জজিলা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস রোড। আমি যতগুলো জায়গার নাম বলবো, আমি সব ছবি আমি দেখাচ্ছি না, আমি জায়গার নামগুলো দেখে আপনি গুগলে সার্চ করে আপনি দেখেই নিতে পারেন, কারণ অত ছবি দেখাতে গেলে রিদিম ব্রেক হয়ে যাবে। তো জজিলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট রোড, এবং যারা জজিলাতে প্রতিবার যায় তারাও দেখেছি জজিলাতে আসার পরেই হাত পা ঠান্ডা হয়ে যায়। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আমরা অনেক ফেস করি, কলকাতাতে অনেক ইয়াং ছেলেপুলে আছে বা ইয়াং গ্রুপ আছে যারা খুব নেট স্যাভি, গুগল আর ইউটিউবের আর গুগল ম্যাপ দেখে মনে করে যে ঠিক আছে সব হয়ে গেছে। এরম গ্রুপরাও সোনমার্গ কাশ্মীর পর্যন্ত ঠিক আছে, পারফেক্ট। জজিলা ঢোকার পরে সবাই স্যারেন্ডার করে দেয়, আর কিন্তু কিছু করার নেই, কারোরই কিছু করার নেই। লাদাখ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা, কিন্তু লাদাখকে আমরা বলি এটা পৃথিবীর বাইরে একটা গ্রহ, যেখানে আপনার কোনো বুদ্ধি কাজ করবে না, যত বুদ্ধি থাক না কেন। যার জন্য কলকাতায় যেসব ট্রাভেল এজেন্টরা প্রতি বছর 2-3টে করে ট্রিপ করে, তারাও কোনোদিন নিজে ট্যুর করতে চায় না, নিজে ট্যুর করে না, কারণ এটা নেক্সট টু ইম্পসিবল। আপনি ভায়া দিল্লি হয়ে যেতে হবে অথবা ভায়া জম্মু হয়ে যেতে হবে। আমি হয়তো মনে করি যে অ্যাজ আ বাঙালি আমি নিজেকে বাঙালি জাতি হিসাবে নিজেকে গর্বিত মনে করি যে আমি লাদাখ ডাইরেক্ট করি, আমি কোনো দিল্লি বা জম্মুর হয়ে করি না। তাই জন্য আমার রেট সব থেকে কম থাকে। আমার রেট কস্টকে এখনও কেউ বিট করতে পারেনি অল ওভার ইন্ডিয়ায়, যেহেতু আমি ডাইরেক্ট, কোনো ভায়া নেই। আর সার্ভিসও যেহেতু আমি ডাইরেক্ট করি, সেহেতু সার্ভিসও ডাইরেক্ট পাবেন, কোনো ভায়া মাঝখানে কিছু নেই। আর আরেকটা প্রবলেম হচ্ছে, লে ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, আর কিন্তু কিছু করবেন না। সুতরাং আপনি কারোকে ফোনও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনাকে যদি থাকতে দেয় থাকবেন, যদি থাকতে না দেয় থাকবেন না, কিছু করার নেই। আপনি ফিরে আসার পরে যা গালাগাল করার, যা কিছু করার আপনি তখন করলেন, কিন্তু ততক্ষণে আপনার ঘোরা শেষ, ততক্ষণে কিন্তু আর ঘোরা শেষ হয়ে গেল আপনার। আহ, এবার আপনি সোনমার্গ, আপনি এবার ওখান থেকে বেরিয়ে সোনমার্গ ক্রস করে আপনি জজিলাতে ঢুকলেন। জজিলা ঢোকার পরে বেশ কিছু টার্নিং আছে জজিলার আর একটা জিনিস আপনি জানবেন, অত খতরনাক মোস্ট টাফেস্ট রোড জজিলা। ওখানকার কিন্তু লোকাল ড্রাইভাররা জজিলাতে কিন্তু রাত্রেবেলা ড্রাইভ করা বেশি পছন্দ করে, র্যাদার দিনের বেলা। দিনের বেলাতে আপনি যদি, এমনও কতগুলো মোড় আছে যে মোড়ে আপনি যদি টেম্পোতে বসে থাকেন, টেম্পো ট্রাভেলারে, আপনি যদি মুখ বার করে নিচে তাকান তাহলে গাড়ির চাকাটাও দেখতে পাবেন না, সোজা খাদ। এবং ওইটাতেই অনেকে পালস হারিয়ে ফেলে, এত টাফ জায়গা। তো এনিওয়ে, আপনি জজিলাটা ক্রস করলেন। জজিলাতে জ্যাম পড়লে 3-4 ঘন্টা আগে জ্যাম পড়ে, আমি বলেই দিয়েছি। জজিলাতে মোস্ট টাফ এরিয়া জজিলা। জজিলা ক্রস করবার পরে আপনি পড়লেন দ্রাসে। এবার আপনাকে আর্লি মর্নিং এই জন্য করতে হচ্ছে, আর্লি মর্নিং বলছি তার কারণ হলো দ্রাসের মেন যে দেখার বিষয় সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। কার্গিলে যে যুদ্ধ হয়েছিল এবং কার্গিলের যুদ্ধেতে কত সোলজার মারা গেছিলেন, দ্রাস মেমোরিয়ালে ঢুকলে, আমি তো বলবো যে দ্রাস মেমোরিয়ালে ঢুকলে আপনার যাই হোক না কেন তার চোখ দিয়ে জল বেরোবে। লাইন দিয়ে সৈন্যদের যে ডেড বডি এবং সৈন্যদের যে স্মৃতিসৌধ, সেটা দেখলে কেউই নিজেকে সামলাতে পারে না। এবার কার্গিল, এবার সেটা হচ্ছে দ্রাসে আছে। এটা কিন্তু সবাই আছে কার্গিলে, কিন্তু দ্রাস থেকে কার্গিল কিন্তু 60 কিলোমিটার মতন দূরে আছে। আপনাকে কিন্তু দ্রাসে ওয়ার মেমোরিয়ালটা যদি বন্ধ হয়ে যায়, বা আই থিঙ্ক বোধহয় 5টায় বন্ধ হয়ে যায়, তো তারপরে তো আর কিছু করতে পারবেন না। সুতরাং দ্রাস মেমোরিয়ালটা খুব ভালো জিনিস দেখার। আর দ্রাস আরেকটার জন্য বিখ্যাত, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট প্লেস হচ্ছে দ্রাস, আফটার সাইবেরিয়া। দ্রাসের একটা ছবি আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে।
দ্রাস যে ভ্যালিটা আছে, দ্রাসের ছবিটা একটু দেখে নিন। এটা পুরোটাই আর্মি জোন, আর্মি অপারেট করে। তো এইটা হচ্ছে দ্রাস। জাস্ট একটা ভালো ছবি একটা পেলাম, ওইটাকে আমি রেখে দিয়েছি। এইবার দ্রাস পেরিয়ে আপনি যখন সামনের দিকে, এবার দ্রাসে যখন দেখা হয়ে গেল, তখন আপনি যাবেন এতে, তখন আপনি যাবেন দ্রাস পেরিয়ে যখন আপনি যাচ্ছেন, তখন একটা ফোন আসছে এই জন্য প্রবলেম। দ্রাস পেরিয়ে যখন আপনি, এক সেকেন্ড একটুখানি আসছিলাম। তো দ্রাস পেরিয়ে আপনি, এবার দ্রাসটা দেখা হয়ে গেল, দ্রাসটা দেখা হয়ে যাওয়ার পরে আপনি চলে গেলেন কার্গিলে। কার্গিলে কিন্তু আপনাকে স্টে করতে হবে, কারণ ন্যাচারাল স্টেটা কার্গিলকেই বেস করে করা হয়। কার্গিলে জায়গাও খুব ভালো থাকে, অনেক থাকার জায়গা আছে, এবং কার্গিলে ওর মাঝখানে তো আর কোনো জায়গা নেই। দ্রাসে থাকতেই পারেন, কিন্তু দ্রাসে থাকাটা খুব প্রবলেম, এত ঠান্ডা ওখানে। বোধহয় উইন্টারে আমি আগের বছর ফোন করেছিলাম, বোধহয় -56 এরকম ছিল উইন্টারে, -56। কেন দ্রাস অত ঠান্ডা আমরা জানি না, আজও জানি না, বাট ওখানকার টেম্পারেচার মানে সেকেন্ড কোল্ডেস্ট এরিয়া লোকেশন অফ দ্য ওয়ার্ল্ড আফটার সাইবেরিয়া। দ্রাসটা হচ্ছে ওই রকম। দ্রাস পেরিয়ে আপনি যখন কার্গিলে চলে যাচ্ছেন, প্রায় 9000 ফুট ওপরে আপনি উঠে যাচ্ছেন কার্গিলে স্টে করে নিলেন। কার্গিলটাকে বেস করে এবার আমি যদি একটা মানে কার্গিলকে বেস করে যদি আমি একটা ডেসক্রিপশন করতে যাই, তাহলে ওটাতে একটা আলাদা এপিসোড চলে যাবে। তো সেই জন্য আমি করব কি, কার্গিলটাকে বেস করে আমি কিন্তু করছি না, আমি কার্গিলটাকে বেস করে বলবো না, কারণ কার্গিলের একদিক থেকে চলে যাচ্ছে আপনার দাহানু হয়ে, আরিয়ান ভ্যালি দাহানু হয়ে লে চলে যাচ্ছে, আর আরেকটা এদিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে সিংকুলা পাস হয়ে রাংদুম পাদুম জাংসার গ্লেসিয়ার হয়ে বেরিয়ে যাচ্ছে। ওটা করতে গেলে ওটা লম্বা আছে, আমি কার্গিল থেকে আর এদিক ওদিক যাচ্ছি না, সোজা যাচ্ছি। নেক্সট ডে আপনি কার্গিল থেকে শুরু করলেন, কার্গিল থেকে শুরু করে আপনি চলে যাচ্ছেন লের দিকে। এইবার কিন্তু আপনি লেতে ডাইরেক্ট ঢুকছেন। এইবার কিন্তু লাদাখের পুরো সিন শুরু হয়ে গেল, লাদাখের সাইড সিন শুরু হয়ে গেল, এভরিথিং সব কিছু শুরু হয়ে গেল এখান থেকে। কার্গিল থেকে আপনি খুব আর্লি মর্নিং বেরিয়ে যাবেন। আর্লি মর্নিং বেরোচ্ছি তার কারণ হচ্ছে, আমি বলতে থাকবো তখনই বুঝতে পারবেন যে কেন বললাম আমি। কার্গিল থেকে আপনি বেরোবেন, বেরিয়ে ফার্স্টে পড়বে মুলবেকের পরে পড়বে আপনার নামিকলা পাস। শ্রীনগর থেকে যখন আপনি লে যাচ্ছেন, তখন আপনাকে 3টে পাস ক্রস করতে হবে। নাম্বার 1 নামিকলা পাস, জজিলা পাস, নাম্বার 1 হচ্ছে জজিলা পাস, নাম্বার 2 হচ্ছে নামিকলা পাস, আর নাম্বার 3 হচ্ছে ফটুলা পাস। 3টে পাসকে আপনাকে ক্রস করতে হবে। আর যদি আপনি হিমাচল থেকে আসেন, তাহলে আই থিঙ্ক 6টা বা 7টা পাস ক্রস করতে হয়, আমি সেটা পরে বলবো ডিটেলসে। এবার প্রথমে আপনি নামিকলা পাস, কার্গিল পার করার পরে আপনি নামিকলা পাস আপনি আসছেন। নামিকলা পাসের হাইট আমি লিখে রেখেছি, নামিকলা পাসের হাইট হচ্ছে 12,140 ফুট। তো নামিকলা পাস যখনই আপনি পাচ্ছেন, নামিকলা পাস থেকে কিন্তু আপনি কারাকোরাম রেঞ্জটাকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, দেখা শুরু করবেন। কারাকোরাম রেঞ্জ, K2 রেঞ্জ যেটা আছে, কারাকোরাম রেঞ্জটাকে আপনি দেখা যায়। এবার তারপরে আপনি নামিকলা পাসে বেশিক্ষণ থাকবেন না, মিনিট 10-15 থাকবেন, কারণ কোনো হাই অল্টিটিউড পাসে কিন্তু বেশিক্ষণ স্টে করবেন না, তাতে আপনাকে কেউ বলুক বা নাই বলুক, আপনি কিন্তু স্টে করতে যাবেন না। নামিকলা পাস পার করার পরে পড়বে ফটুলা পাস কিন্তু আরও হাইট, 13,500 ফুট অ্যারাউন্ড। ওখান থেকে K2কে আরও, কারাকোরাম রেঞ্জকে আরও পরিষ্কার দেখা যায় পুরোটাই, খুবই সুন্দর। এবং ফটুলা পাসেও সেম জিনিস, আপনি কিন্তু বেশিক্ষণ থাকবেন না, নামবেন, নেমে 5-10 মিনিট ছবি তুলবেন, তুলে ওপর থেকে আপনি ভ্যালিটাকে দেখবেন, খুব সুন্দর লাগে, দেখে আপনি স্টার্ট করে দেবেন, কারণ এদিকে যত টাইম দেবেন আপনার ওদিকে সাইট সিন কিন্তু মিস হবে। এইবার এখান থেকে পার করার পরে, ফটুলা পাস পার করবার পরে ফার্স্ট যেটা পড়ছে সেটা হচ্ছে লামায়ুরু মনেস্ট্রি। লামায়ুরু মনেস্ট্রিটা দেখুন, একটা জিনিস আমি আপনাকে আর একটা বলে দিচ্ছি,
লাদাখ যখন প্ল্যান করবেন, লাদাখের কিন্তু, আচ্ছা ঠিক আছে ওটা পরে বলছি। লামায়রু মনেস্ট্রিটা পড়বে, লামায়রু রাস্তার ওপর থেকে দেখা যায়। আপনার কাছে দুটো রাস্তা আছে, আপনি রাস্তা থেকে দূর থেকে দেখে আপনি ছেড়ে দিতে পারেন, অথবা আপনি লামায়রুতে ঢুকতে পারেন। লামায়রু খুব সুন্দর জায়গা, মনেস্ট্রিটা খুব সুন্দর, কিন্তু ওখানে যেতে গেলে কিন্তু অনেকটা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় এবং অনেকটা টাইম লাগবে উঠতে। লামায়রুতে স্টে করা যায়, কিন্তু লামায়রু স্টেগুলো খুব কস্টলি। ওখানে কিন্তু এ ফরেনার ছাড়া কিন্তু জেনারেলি কেউ স্টে করে না, খুব লাক্সারি কটেজ বা হোটেলই একমাত্র ওখানে আছে লামায়রুতে। তো লামায়রু মনেস্ট্রিটা বোধহয় 11,600 ফুট মতন হাইট আছে লামায়রু মনেস্ট্রি। আমি হাইটগুলো খাতায় লিখে রেখেছি, এত মনে থাকে না এত হাইট। তো লামায়রু আপনি দেখতে পারেন। লামায়রু আপনি যদি মনে করেন যে ভেতরে উঠে ওপর থেকে দেখবেন, কিন্তু লামায়রুতে আরেকটা সুবিধা আছে, লামায়রু যদি কষ্ট করে আপনি উঠতে পারেন উপরে, ওপর থেকে ইন্ডাস ভ্যালিটাকে কিন্তু পরিষ্কার দেখা যায়, খুব সুন্দর দেখা যায় ইন্ডাস ভ্যালিটাকে। এইটা হচ্ছে লামায়রুর সবথেকে বড় অ্যাডভান্টেজ। আর লামায়রু মনেস্ট্রিটা ইটসেলফ খুব সুন্দর। আবার আমি সেম জিনিস বলছি, হাই অল্টিটিউড ট্যুরে আমি সমস্ত মনেস্ট্রি গোম্ফা এগুলো নিয়ে বেশি ডিসকাশন করব না, আমি রেস্ট পার্টে করব, কারণ বাকিগুলো আপনি সব জায়গাতে দেখেই নেবেন, গুগল টুগুলে করলেও আপনি দেখে নেবেন। তো লামায়রু আছে, লামায়রু পার করে যখন আপনি একটুখানি এগোচ্ছেন, তখন কিন্তু মুডল্যান্ড বলে একটা জায়গা আছে, মুডল্যান্ড স্ট্রাকচার। ওখানে যখন ওইখানটায় যখন আপনি যাবেন, আমি মুডল্যান্ড স্ট্রাকচারের ছবিটা নিতে ভুলে গেলাম, আপনি আপনার গুগলে দেখে নিতে পারেন। একটা মুডল্যান্ড স্ট্রাকচার, ওটা হচ্ছে খুব সুন্দর, মানে দেখে মনে হবে যেন আপনি চাঁদের ওপর দাঁড়িয়ে আছেন। একটা সরু সরু লাল লাল পুরো পাথর, যার মাথাটা সরু হয়ে গেছে, মনে হচ্ছে যেন মানে খোঁচা 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 হয়ে ধারালো পাথর হয়ে রয়েছে মাথাটা, এবং লাল, পুরো লাল দেখতে, খুব সুন্দর, পুরো চাঁদের মতো, মানে মনে হবে যেন মুনল্যান্ড, মানে চাঁদেই দাঁড়িয়ে আছে। তো সেই জন্য ওটাকে মুনল্যান্ড স্ট্রাকচার বলে। ওই মুনল্যান্ড স্ট্রাকচারটা আপনি পাবেন। মুনল্যান্ড স্ট্রাকচারটার পরে আপনি এবার ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, কিছু ছবি তুলে নিয়ে যেতে, ফটোগ্রাফির জন্য বেস্ট, লাদাখ ইজ দ্য বেস্ট ফটোগ্রাফির জন্য। তো ওখান থেকে আপনি মুডল্যান্ড স্ট্রাকচারটা দেখতে পারেন, দেখে আপনি চলে যাবেন। নেক্সট যেটা পড়ছে সেটা হচ্ছে আলচি। এইখানে আলচি পড়বে, তারপরে পড়বে লিকির। এইখানে সব থেকে বড় কনফিউশন থাকে, কারণ আপনি যখন ম্যাক্সিমাম আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যে কলকাতাতে যেসব ট্রাভেল এজেন্ট বা আপনারা যারা বুক করেন, তাদের কিন্তু বলে দেয় যে আলচি লিকির যাব। অনেকে আছেন যারা বলে যে দাদা আমি কিন্তু আলচি লিকির যাব। এবার ওরা বলে দেয় হ্যাঁ দাদা আপনি আলচি লিকির যাবেন, আলচি লিকির আপনার রুটে পড়বে, কিন্তু মাথায় রাখবেন রুটে কিন্তু আলচি বা লিকির মনেস্ট্রি পড়বে না। নাম্বার ওয়ান, যেখান থেকে সব থেকে বড় কনফিউশন শুরু হয়, আলচি মনেস্ট্রি ফার্স্টে যেটা পড়বে আলচি মনেস্ট্রি। আলচি মনেস্ট্রি মেন রোড থেকে 40 কিলোমিটার ভেতরে যেতে হয়, ওখানে আলচি ভিলেজ আছে, ওখানে কিন্তু গাড়ির চার্জ আলাদা। আপনাকে যদি মেনশন না করা থাকে ট্যুরে, কিন্তু তাহলে আলচি মনেস্ট্রি হবে না। সেম হবে লিকির। লিকির রোড থেকে লিকির মনেস্ট্রি কিন্তু 20 কিলোমিটার ভেতরে। যদি আপনি মেনশন না করেন, এমন হয় কি যেসব অনেকে ট্রাভেল এজেন্ট বা আছে যারা বলে লাদাখ করি, কিন্তু আপনি হয়তো আলচি লিকির বললেন, তো আলচি লিকির দেখা যাচ্ছে যে সে জানে না, সে দেখছে যে আইটিনারিতে আলচি লিকির তো আছে, ঠিক আছে আপনাকে বলে দিল হ্যাঁ আলচি লিকির আছে, কিন্তু আপনি মেনশন করতে ভুলে গেছেন যে আলচি মনেস্ট্রি যাব এবং লিকির মনেস্ট্রি যাব। তো ওইখান থেকেই কিন্তু প্রবলেম শুরু হবে। এবার গাড়ি কিন্তু আপনি হাজার ড্রাইভারকে বললেও কিন্তু ড্রাইভার নিয়ে যাবে না। ড্রাইভারকে আগে থেকে সব কিছু বলে দিতে হবে, তা নাহলে কিন্তু অন রোড কিচ্ছু হবে না, যে কোনো চেঞ্জ হবে না। ওইখানেই যত প্রবলেম শুরু হয়, এবং ওখান থেকে যখনই ঘুরে লেতে চলে আসবেন আর আপনি আলচি লিকির যেতে পারবেন না, আপনার কিন্তু ক্লোজ হয়ে গেল। এবার ওখানে চেঁচামেচি করলেও কিচ্ছু করার নেই, আমাদের আলাদা মেনশন করাতে হয় যে আলচি মনেস্ট্রি যাবেন, লিকির মনেস্ট্রি যাবেন কি না। এটা একটা ভাইটাল পয়েন্ট। আর আরেকটা জিনিস বলছি, লাদাখ সেক্টরে প্রতিটা পয়েন্টের জন্য গাড়ির চার্জ আছে। এমন না হিমাচল বা উত্তরাখণ্ড বা কাশ্মীর নয় যে পার ডের জন্য আমি গাড়ি ভাড়া করে দিলাম, এবার সেই গাড়ি নিয়ে আপনি যা খুশি চলতেই পারেন, হয় না। আপনাকে প্রতিটা পয়েন্ট, প্রতিটা স্পট গাড়ি যেখানে যেখানে যাবে তার জন্য সমস্ত আলাদা চার্জ আছে। এবং যদি কোনো জায়গায় মেনশন না করেন, অন ট্যুর কিন্তু কোনো চেঞ্জ হয় না।
আমার একটা নরওয়ের গেস্ট ছিল, একটা কাপল এসেছিল নরওয়ে থেকে, প্যাংগং থেকে লে ঢুকছে। এটা আমারই ভুল ছিল, আমি হেমিস্থিক্সের র্যাঞ্চো স্কুল লিখতে ভুলে গেছিলাম। ড্রাইভারকে হাজার রিকোয়েস্ট করেছে, ড্রাইভার কিন্তু গাড়ি দাঁড় করায়নি। ওখান থেকে কিন্তু অন দ্য ওয়ে পড়ে, প্যাংগং থেকে যখন লে ঢুকছে অন দ্য ওয়ে পড়বে, কিন্তু গাড়ি দাঁড় করায়নি, সোজা গাড়ি লেতে নিয়ে চলে আসছে। এবং তারপরে আমাকে আবার খরচা করে পরের দিন ওকে পাঠাতে হয়েছিল। এনিওয়ে, সেই জন্য বলছি, গাড়িকে কিন্তু অন রিকোয়েস্ট যদি ড্রাইভারের পায়ে পড়ে যান, ড্রাইভারকে যদি বলেন আমি পয়সা দিচ্ছি, ও কোনো কথা শুনবে না, একদম সোজা হোটেলে গাড়ি দাঁড় করিয়ে তারপর অন্য কথা, আর কোনো কথাই শুনবে না। লাদাখ সেক্টরটা এমনই। আর ড্রাইভারদের সাথে লাদাখে ম্যাক্সিমাম রেগে গেলে লাদাখি ভাষায় কথা বলে, আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ওর হাতে যে আইটেনারি আছে, সেই আইটেনারির বাইরে ও কারোকে চেনে না। সে আপনি পয়সা দিচ্ছেন কি গেস্ট, তাতে ওর কিছু প্রবলেম নেই। এবার আপনি আলচি লামায়ুরুর পরে মুডল্যান্ডের পরে আলচির পরে লিকির। যদি আপনি আলচি মনেস্ট্রি, লিকির মনেস্ট্রি যেতে চান, ওই জন্যই আমি বললাম 40 কিলোমিটার এখানে গাড়ি এক্সট্রা ঘুরবে, ওখানে 20 কিলোমিটার গাড়ি এক্সট্রা ঘুরবে। সুতরাং বুঝতেই পারছেন যে আমি কেন বলেছি যে আগে আসবে, মানে আর্লি মর্নিং বেরোবেন, তা নাহলে কিন্তু কোনোটাই কভার করতে পারবেন না। আলচি হয়ে গেল, লিকির হয়ে গেল। এইবার যেটা আসছে সেটা হচ্ছে নিমু ভিলেজ। নিমু ভিলেজে হচ্ছে কনফ্লুয়েন্স অফ, যেটা সঙ্গম বলি আমরা। নিমু ভিলেজে সঙ্গম হচ্ছে ঝাংস্কার রিভার আর ইন্দাস রিভার, দুটো এক জায়গাতে এসে মিলে সামনে বেরিয়ে গেছে। তো ঝাংস্কারের জলটা দেখবেন ঘোলাটে মতন আছে, আর ইন্দাস রিভারের জলটা ব্লুইশ, দুটো একসাথে মিশছে। এবং ওই যে সঙ্গমের যে রাস্তাটা, এবার আপনাকে আবার একটা জিনিস পয়েন্ট আছে, যখন আপনি শ্রীনগর থেকে আপনি যখন গাড়ি লেতে ঢুকছে, সঙ্গম কিন্তু ওপর থেকে যখন দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড় করাবে, ওখান থেকে কিন্তু 2000 ফুট নিচুতে আপনি দেখতে পাবেন সঙ্গম। আবার পয়েন্ট, যদি আপনি চান যে সঙ্গমের কাছে যাব, তাহলে কিন্তু শ্রীনগরের গাড়ি যায় না। নাম্বার ওয়ান হচ্ছে যায় না বলে স্পেসিফিক কিছু নেই, বাট ওরা রাস্তাটা চেনে না। ওই 2000 ফুট অনেক ড্রাইভার আছে যারা রাস্তা চেনে না পুরোটাই, ওই জন্য লের গাড়ি নিতে হয়। যারা সঙ্গমে যেতে চায়, রিভার ব্যাঙ্কে, নদীর ধারে যেতে চায়, তাদের জন্য লের গাড়ি নিতে হয়। না তো ওপর থেকে 2000 ফুট ওপর থেকে আপনি দেখে নেবেন, আর তা না হলে আমাদের মেনশন করাতে হবে যে আমি যাব। এবার আমি ছোট্ট এই 3টে পার্ট, আলচি, লিকির, লামায়ুরু আর সঙ্গম, এই 4টে পার্ট দেখেই আপনি বুঝতে পারছেন, শুনেই বুঝতে পারছেন যে কতটা ট্রিকি জিনিস। অন স্পট কোনো ডিসিশন হয় না, সমস্ত কিছু প্রি প্ল্যান থাকে, এবং ট্যুর শুরু হওয়ার আগেই আপনাকে টোটাল ম্যাটার ডান করতে হবে। অন ট্যুর কোনো চেঞ্জ অ্যালাউ হবে না, হয় না এটা। সেই জন্য আপনি যদি যারা ভাবে যে না আমি ঠিক আছে ওখানে গিয়ে ম্যানেজ করে নেবো, ওখানে কিন্তু কোনো ম্যানেজের জায়গা নেই। সঙ্গম আপনি 2000 ফুট ওপর থেকে আপনি দেখতে পাবেন। সঙ্গমের দেখি সঙ্গমটা আছে কি না, দাঁড়ান, একটা জিনিস বাদ হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। এইটা দেখুন, আলচি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা কিন্তু রাস্তার ওপর পড়বে না। এই মনেস্ট্রিটাকে দেখতে গেলে কিন্তু আপনাকে 40 কিলোমিটার রুট ডাইভার্ট করতে হবে, তবে কিন্তু এই মনেস্ট্রিটা দেখতে পাবেন। আলচি ভিলেজে যেতে হবে, আলচি ভিলেজে গিয়ে মনেস্ট্রিটা দেখতে হবে। আর রাস্তা দিয়ে যখন চেঞ্জ করবেন তখন হবে ওটা আলচি বাস স্টপেজ, মানে বাস যেখানে আলচি স্টপেজ দেয়। এটা হচ্ছে লিকির মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা আপনি দেখবেন, এটাও সেম, আপনাকে ভেতরে যেতে হবে। মেন রোড কিন্তু লিকিরের ওপর পড়বে। এটা হচ্ছে সঙ্গম, যেটা ওপর থেকে দেখতে পাবেন। একটা দেখবেন ঝাংস্কার রিভার, একটা হচ্ছে ইন্দাস রিভার, দুটো এসে এক জায়গা মার্চ হয়ে বেরিয়ে যাচ্ছে। এইটা এরপরে যেটা পড়বে, এবার আপনি সঙ্গম থেকে যখন আপনি আগিয়ে যাচ্ছেন, এবার পড়বে ম্যাগনেটিক হিল।
ম্যাগনেটিক হিলটাকেও আমি জাস্ট একটু দেখিয়ে দিই। ম্যাগনেটিক হিল আপনি হয়তো, ছবিটা দেখাচ্ছি তার একটাই কারণে, একটা জিনিস বুঝতে সুবিধা হবে। এই যে ম্যাগনেটিক হিলটা যেটা দেখছেন, এই ম্যাগনেটিক হিলের বিশেষত্ব আপনারা হয়তো অনেকেই জানেন যে এইখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর রাস্তাটা কিন্তু ওপরে উঠে যাচ্ছে। এখানে স্টার্টিং পয়েন্টে যদি গাড়ি নিউট্রাল করে রেখে দেওয়া হয়, তাহলে গাড়ি আস্তে আস্তে ওপরে উঠে যাবে। যেন মনে হবে পাহাড়ের মাথায় কোনো ম্যাগনেট আছে, যে ম্যাগনেট গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই জানে, ঠিক আছে? কিন্তু ঘটনাটা কিন্তু সেটা নয়। আপনি ভালো করে দেখুন, মনে হচ্ছে রাস্তাটা ওপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু কোনো রাস্তায় কিন্তু এটা ওপরে উঠছে না। দিস ইজ অ্যান অপটিক্যাল ইলিউশন। এখানে যদি এই রাস্তায়, এইখানে যদি আপনি শুয়ে পড়েন, শুয়ে পড়ে যদি রাস্তায় আই লেভেল দেন, তাহলে কিন্তু দেখতে পাবেন রাস্তাটা নিচের দিকে নামছে, রাস্তাটা কিন্তু ওপরের দিকে উঠছে না। দিস ইজ অ্যান অপটিক্যাল ইলিউশন। এই অপটিক্যাল ইলিউশন ওয়ার্ল্ডে মোট 9টা জায়গাতে আছে। তার মধ্যে চায়নাতে আছে 4টে, ইন্ডিয়াতে আছে 1টা, আর এটাই হচ্ছে ম্যাগনেটিক হিলস। কিন্তু আদৌ এই রাস্তাটা কিন্তু ওপরে উঠছে না, রাস্তাটা নিচের দিকে নামছে। যেহেতু সামনে ব্যারিয়ার আছে, সেহেতু মনে হচ্ছে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে। ঠিক যেমন আমরা এয়ারক্রাফটের জানলা দিয়ে, এয়ারক্রাফটের উইন্ডো দিয়ে যখন আমরা বাইরের দিকে তাকাই, তখন কিন্তু দেখে মনে হয় যে এয়ারক্রাফট কিন্তু এক জায়গাতে দাঁড়িয়ে আছে। কেন? কারণ হচ্ছে আমরা কোনো ব্যারিয়ার বা অবস্ট্রাকশান বা কোনো মুভেবল কোনো একটা ব্যারিয়ার পাই না, যেটা দিয়ে বুঝতে পারি যে এয়ারক্রাফটটা কত দূরে যাচ্ছে। ঠিক সেম জিনিস দেখবেন, এই জিনিসটা অনেক সময় সি বিচের ধারেও হয়। আপনি দূর থেকে যখন সি বিচটা দেখছেন, তখন মনে হচ্ছে যেন সি বিচটা অনেক আকাশের ওপরে উঠে গেছে। দিস ইজ অ্যান অপটিক্যাল ইলিউশন। আর এই ইলিউশনটার জন্যই এটাকে ম্যাগনেটিক হিল বলা হয়। এই ম্যাগনেটিক হিলে এই ম্যাগনেটিক হিলে আপনি এটিবি রাইড করতে পারেন। এটিবি রাইড মানে হচ্ছে যেগুলো স্কুটার, যেগুলো 4টে চাকা দেওয়া আছে, স্কুটার টাইপের। এখানে কিন্তু এটিবি রাইডটা পাথরের ওপর হয়, ম্যাগনেটিক হিলের পাশে। এটা কিন্তু পাথরের এটিবি রাইড। আর যখন আপনি নিউব্রাতে হান্ডারে যাবেন, হান্ডারে কিন্তু আছে বালির ওপর। দুটো ডিফারেন্ট। এটিবি রাইডগুলো মোটামুটি 1000 টাকা করে চায়। এবার আপনারা বার্গেন করে 500-600তেও হয়ে যায়। আপনি আপনার যদি কেউ এটিবি রাইড করতে চান, তাহলে এটিবি রাইড করতেই পারেন ওখানে। ম্যাগনেটিক হিল হয়ে গেল। ম্যাগনেটিক হিলের পরে চলে আসবে পাথর সাহিব গুরুদ্বারা। পাথর সাহিব গুরুদ্বারা ওটা রাস্তার ওপরেই পড়বে। পাথর সাহিব গুরুদ্বারাতে দাঁড়াতে পারেন, যারা দাঁড়াতে চান তারা দাঁড়াবেন, যারা দাঁড়াতে চান না তারা চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ইন বিটুইন মাঝখানে মাঝখানে আমি যতদূর জানি, পাথর সাহিব গুরুদ্বারা আগে বোধহয় একটা পড়ে, ওই ফটুলা পাসের ওখানে কোনো একটা রেস্টুরেন্ট পড়বে সাইডে, যেখান থেকে আপনি লাঞ্চ করে নিতে পারেন। আর তারপরে যদি পাত্তা সাহেব গুরুদুয়ারাতেও মানে খেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ও আরেকটা জিনিস হচ্ছে, সঙ্গম থেকে, সঙ্গম যেটা বললাম, যেটা সঙ্গম নিমু ভিলেজের সঙ্গম, ওখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে চিলিংয়ের দিকে, যেটা ঝাংস্কার রিভার ধরে সোজা চলে যাচ্ছে। ওই রাস্তাটাতে কিন্তু কোনো অবজেক্ট নেই, কিচ্ছু নেই। ওটা জাস্ট আপনি একটা ঝাংস্কার রিভারের স্টার্টিং পয়েন্টে আপনি যেতে পারেন। 35 কিলোমিটার মতো রাস্তাটা যায়, তারপর ওটা ডেড এন্ড। কিন্তু যদি কেউ আপনারা ফ্যামিলি নিয়ে থাকেন, তাহলে ওই রাস্তায় কিন্তু যাবেন না। বারবার করে বলছি, ওই রাস্তায় যাবেন না, কারণ ওই রাস্তায় কোনো ট্যুরিস্ট যায় না। কারণ যে রাস্তা ডেড এন্ড, সেটা বুঝতেই পারছেন যে ওই রাস্তায় কোনো লোক যাবে না। মাঝখানে যদি কোনো হেল্পের দরকার হয় বা মাঝখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু কেউ আপনাকে হেল্প করবে না, কারণ ওই রাস্তায় কেউ নেই। ইয়াং গ্রুপ বা বাইকার্স গ্রুপ বা ইয়াং ছেলেরা যাচ্ছে, তারা যেতে পারে চিলিং কিন্তু ওখানে একটা ঝাংস্কার ভ্যালি আছে, ভিলেজ, খুব সুন্দর ভিলেজ, একটা উপর থেকে দেখা যায়। আর চিলিং খুব ঠান্ডা জায়গা। আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসেও যদি আপনি যান, খুব ঠান্ডা। মানে চিলিং জায়গাটার নাম শুনেই বুঝতে পারছেন চিলিং। তো চিলিংটা আপনি যেতে পারেন। এগুলো হচ্ছে অফবিট, পুরো অফবিট, এটা কিন্তু কেউ আপনাকে বলবে না। চিলিংটা কিন্তু দুর্দান্ত জায়গা, দেখার মতন, কিন্তু ডেড এন্ড। এইবার যারা চিলিং যাচ্ছে না, তারা সঙ্গমের পরে ম্যাগনেটিক হিল এলো, ম্যাগনেটিক হিলের পরে পাত্তা সাহেব গুরুদ্বারা এলো, গুরুদ্বারার পরে এবার লে ঢুকে যাচ্ছে। লেতে ঢুকে আপনি এবার হোটেলে চেক ইন করবেন, হোটেলে চেক ইন করে আপনি হোটেলে স্টে করবেন।
এবার আমরা বলি কি যে লেতে প্রথম দিনকে যারা ভায়া ফ্লাইট আসে তাদের ফ্লাইটে, এবার ফ্লাইটটাকে টাচ করিয়ে দিই। লে থেকে যারা এবার শ্রীনগর থেকে উঠলে, এবার যারা লেতে ফ্লাইট নিয়ে আসছে, ফ্লাইটে আসছেন, তাদেরকে আমরা বারণ করি, কারণ লেতে ফ্লাইট থেকে নামার পরেই যেহেতু একেবারে 0 ফুট থেকে আপনি 11,200 আই থিঙ্ক লেয়ের হাইট, তো 11,500 ফুটে যখন চলে আসছেন তখনই কিন্তু মাথা ধরা শুরু হয়ে যায় এয়ারক্রাফট থেকে নামার পরে। অনেকে ভমিটিং হয়, মাথা ধরে যায়। তো এয়ারপোর্টে মেডিকেল ফেসিলিটি থাকে, ডাক্তার থাকে। যদি মনে হয় কোনো মেডিকেল এমার্জেন্সির দরকার আছে তাহলে লেতে আপনি হসপিটাল পাবেন, হসপিটালে চলে যেতে পারেন। আর তা নাহলে সিম্পলি এসে পুরো বিশ্রাম নিন, রেস্ট নিন কিছুক্ষণ, কারণ সেই দিনটা কিন্তু মাথা ধরা, গা বমি বমি এরকম থাকবেই, যেহেতু অল্টিটিউড প্রবলেম হয়েছে, অ্যাক্লামাটাইজ করতে টাইম লাগবে। আর আমরা বলি কি বিকেল বা সন্ধ্যের দিকে, আর এদিক শ্রীনগর থেকে যখন আসছেন তখন পারলে সন্ধ্যের দিকে শান্তি স্তূপাটা ঘুরে নেবেন। শান্তি স্তূপাটা খুব সুন্দর জায়গা। শান্তি স্তূপা ইজ ফেমাস ফর সানসেট। শান্তি স্তূপাতে কিন্তু সানসেট দেখার জন্যই যায়। শান্তি স্তূপার ছবিটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে শান্তি স্তূপা। শান্তি স্তূপাতে সানসেটটা দেখবেন, অসম্ভব সুন্দর লাগে সানসেটটা। আর শান্তি স্তূপার মেন স্পেশালিটি আমি যতদূর জানি সেটা হচ্ছে যে লাদাখ আর জাপানিজ, এরা দুজনে মিলে 1983-তে শান্তি স্তূপাটা বানিয়েছিল। এটা মোস্ট প্রবাবলি বুদ্ধজিমের 200 বছর বা 300 বছর এরম কিছু একটা পূর্তি উপলক্ষে এটাকে করেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। বাট জাপানিজ আর লাদাখি এরা দুজনে মিলে এটাকে বানিয়েছিল 1983-তে। এখানটার সানসেটটা খুব সুন্দর। আর এখান থেকে যদি টপে উঠে যান, টপ থেকে লের যে ভিউটা অসম্ভব সুন্দর, পুরো লে সিটিটাকে আপনি দেখতে পাবেন। আমি মাঝখানে, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছে তাদেরকে মাঝখানে আমি লের সিটির ছবি আমি পাঠিয়েছিলাম, যেটা ওপর থেকে টপ ভিউ। এটা এখান থেকে লে সিটি ছবি তুলতে গেলে আপনাকে ড্রোনও ওড়াতে হবে না, কিচ্ছু না। এটা হচ্ছে শান্তি স্তূপা। শান্তি স্তূপাটা দেখে নিলেন। শান্তি স্তূপাটা দেখে নিয়ে যারা ভায়া ফ্লাইট আসছেন, আবার কি আরেকটা জিনিস হচ্ছে কি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে শান্তি স্তূপা দেখার জন্য আপনাকে গাড়ি দিতে হবে। যারা গাড়ি বুক করা থাকবে তাদেরকে মেনশন করাতে হয় যে শান্তি স্তূপা দেখতে যাবে। যদি না মেনশন করানো থাকে কিন্তু গাড়ি আসবে না। তখন করতে হবে কি, আপনি আর একটা অল্টারনেট ওয়ে আছে, ওখানে অটো ধরে আপনি শান্তি স্তূপাটা ঘুরে নিতে পারেন, একদম লে সিটিতেই, খুব কাছেই। সুতরাং অটো ধরে ঘুরতেও কোনো অসুবিধা নেই, আপনি ঘুরে চলে আসতে পারেন দেখে। এইবারে দেখে আপনি যদি মনে করেন যে লে মার্কেটে কিছুক্ষণ থাকবেন, তাহলে লে মার্কেটে কিছুক্ষণ থাকতে পারেন। লে মার্কেটের একটা ছবি আমি জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে লে মার্কেটের একটা ছবি, এগুলো সবই গুগল থেকে নেওয়া আছে ছবিগুলো। তো এটা লে মার্কেটের একটা ছবি। এই লে মার্কেটে আপনি কিছুক্ষণ থাকতে পারেন। আর একটা জিনিস লে মার্কেটে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনি ধরুন যেমন সব জায়গায় ঘুরেছেন, ঘুরে আপনি যখন দেখছেন যে, যেমন ধরুন মানালি বা সিমলা, আপনাকে মল রোডে গাড়ি নামিয়ে দিল, নামিয়ে দিয়ে গাড়ি ওয়েট করছে, আপনার দেখা হয়ে গেল, আপনি চলে গেলেন। লাদাখে যদি এই কনসেপ্ট ভাবেন তাহলে কিন্তু একদম ভুল। লাদাখ কিন্তু এই কনসেপ্টে চলে না। লাদাখ কিন্তু আপনাকে টার্মসই আছে, আপনাকে গাড়ি, আপনার পার্সোনাল গাড়ি নেওয়া থাক, পুরো ট্যুরের জন্য গাড়ি নেওয়া থাক, লাদাখ লে মার্কেটে গাড়ি নামিয়ে দিয়ে কিন্তু বেরিয়ে চলে যাবে, গাড়ি কিন্তু দাঁড়াবে না। আপনাকে কিন্তু ওখান থেকে লোকাল অটো বা কিছু নিতে হবে আপনাকে হোটেলে ব্যাক করার জন্য, অথবা আপনাকে মেনশন করাতে হবে যে আপনি লে মার্কেটে কতক্ষণ থাকবেন। পার 1 ঘন্টা যদি থাকেন তাহলে নর্মাল ইনোভা 1,000 টাকা মতো নেয়, টেম্পো ট্রাভেলার বোধ হয় 1,500 বা 2,000 এরম কিছু একটা নেয়। কিন্তু যদি আপনি মেনশন করানো থাকে যে 1 ঘন্টা, 1 ঘন্টার টাকা তো ও নেবেই, প্লাস 1 ঘন্টা 10 মিনিট পরে এসে দেখবেন ওখানে গাড়ি নেই, গাড়ি বেরিয়ে চলে গেছে।
আপনাকে টাকাও দিতে হবে কিন্তু গাড়ি থাকবে না টাইমিংয়ে একদম। ওরা কিন্তু টাইমিংয়ে খুব পাঞ্চুয়াল। 8টার সময় বেরোবেন মানে 8টার সময়তেই বেরোতে হবে, অনেকটা ব্যাংকক টাইপের। তো তাহলে লেতে পৌঁছানোর পরে ভায়া ফ্লাইট পৌঁছান, বা এদিক এদিক ভায়া ফ্লাইট বা এদিকে পৌঁছান। ফার্স্ট যেটা ছোট, যেটা সাইট সিনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে শান্তিস্তূপা। শান্তিস্তূপাটা এই জন্যই প্রথম দিনকে করিয়ে নিতে বলি, তার কারণ হলো শান্তিস্তূপা হচ্ছে ডিফারেন্ট সাইডে পড়বে। পরের দিন যে সাইট সিনে আপনি বেরোতে যাবেন তার সাথে কিন্তু শান্তিস্তূপা ম্যাচ করবে না, পুরো উল্টো সাইড। সেই জন্য বলি প্রথম দিনটা শান্তিস্তূপাটা দেখে নিন, তাতে আপনার সুবিধা হবে। একটা পার্ট কমপ্লিট হয়ে থাকে। আর শান্তিস্তূপাটা সানসেট দেখতে হবে, সেই জন্য প্রথম দিন দেখাটা সব থেকে বেশি সুবিধা। এইবার লেতে আমি আসছি সাইট সিনে। একটা সাইট ভালো করে মাথায় রাখবেন, এটা এটা কিন্তু কখনো গন্ডগোল হবে না। একটা সাইট সিন আপনি যখন শ্রীনগর থেকে ঘুরে আসছেন তখন কিন্তু আপনি অলরেডি দেখে নিয়েছেন লামায়রু, সাঙ্গাম, নিমু ভিলেজ, ওটা সাঙ্গামের মধ্যে পড়ছে, ম্যাগনেটিক হিল, পাথর সাহেব গুরুদ্বারা, এগুলো আপনি দেখে এসছেন। এটা একটা সাইট সিন পার্ট গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শান্তিস্তূপাটা নর্মাল, ওটা আপনি করতেই পারেন। এবার লেতে যারা আসে তারা পরের দিন একটা দিন টাইম নেয় হাতে। পরের দিন আপনার কাছে আরেকটা লেতে সাইট সিন আছে, সেটা হচ্ছে, আমি নাম্বার ওয়ান করে আমি এদিকটা যদি আমি ধরি লামায়রু থেকে শুরু করে আপ টু লে পর্যন্ত। নাম্বার টু একটা হচ্ছে, সেটা হচ্ছে তিনটে সাইট সিন থাকে। একটা হচ্ছে হল অফ ফেম। হল অফ ফেম হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের একটা ছোট মিউজিয়াম টাইপের বানানো আছে। সেই যুদ্ধে কী কী জিনিসপত্র, কী কী অস্ত্র ইউজ হয়েছিল সেই সব নিয়ে একটা হল অফ ফেম বানানো আছে। ওখানে 50 টাকা করে টিকিট নেয়, ক্যামেরাতে বোধহয় 100 টাকা করে নেয়, মোটামুটি ড্রোনে 500 টাকা, মোটামুটি এটা স্ট্যান্ডার্ড আর কি। এন্ট্রি ফি 50, ক্যামেরা 100, আর ড্রোন হলে 500। আর একটা ভাইটাল জিনিস, লাদাখে কিন্তু যে কোনো জায়গায় ড্রোন ওড়াবেন না। এটা আর্মি জোন, পুরোটাই আর্মি জোন এবং রেস্ট্রিক্টেড জোন। যেখানে ড্রোন ওড়ানোর পারমিশন আছে সেখানেই ড্রোন ওড়াবেন, তা নাহলে কিন্তু ড্রোন ওড়াবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। যদি কোনো আর্মির নজরে পড়ে আসে বা আর্মি স্যাটেলাইটে যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু বড় প্রবলেমে পড়ে যাবে। ড্রোন কিন্তু ওড়াবেন না ফার্স্টে। তাহলে সেকেন্ড দিন, আমি সেকেন্ড দিন করে বলছি না, নাম্বার টু, নাম্বার ওয়ান এদিকটা হয়ে গেল। নাম্বার টুতে আপনি যাচ্ছেন, হল অফ ফেম দেখছেন ফার্স্টে। হল অফ ফেম দেখার পরে আপনি চলে যাবেন লে প্যালেস। লে প্যালেসে যখন আপনি যাচ্ছেন, লে ডাইনেস্টি, লে রাজারা যে প্যালেসে থাকতো সেই প্যালেসটা হচ্ছে লে প্যালেস। সবই তাই, আপনি বাইরে থেকে দেখতে পারেন, ভেতরেও ঢুকতে পারেন। ভেতরে লে প্যালেসে মোস্ট প্রবলি 1200 বা 1400 রুম আছে, ঘর আছে, সবই ফাঁকা। ওখানে গাইড নিতে পারেন বা গাইড ছাড়াও যেতে পারেন। ওখানে লেখা আছে পরিষ্কার যে কোন রুমে কি কে ইউজ করতো, কিভাবে থাকতো। তো এইগুলো আপনি গাইড নিলে আরেকটু বুঝতে সুবিধা হবে, আর তা নাহলে গাইড ছাড়াও যেতে পারেন। তো সেটা যেতে পারেন, সেটা গিয়ে আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন, লে প্যালেসের 6তলার উপরে উঠে যেতে পারেন সিঁড়ি দিয়ে, মানে যেমন হয় আর কি প্যালেসে। ওখান থেকে টপ ভিউ খুব সুন্দর দেখা যায়। আর ওখান থেকে স্টক কাংড়ি, 6তলায় উঠে স্টক কাংড়ি যে পিকটা আছে সেই পিকটা কিন্তু দেখা যায় লে প্যালেসের টপ থেকে। স্টক কাংড়ি পিক, ওটা গুগলে দেখে নেবেন, স্টক কাংড়ি পিকটা দেখা যায়। এবার লে প্যালেস, এবার একটা জিনিস বুঝতেই পারছেন যে লে প্যালেসে আপনি হল অফ ফেমে ঢুকলেন, সেখান থেকে মিউজিয়াম দেখলেন, মিউজিয়াম দেখে আপনি বেরোলেন, বেরিয়ে লে প্যালেস যাচ্ছেন, লে প্যালেসে আপনি 6তলার ওপর উঠছেন। এগুলো কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনি তাড়াহুড়ো করতে পারবেন না, কারণ আপনি অলরেডি 11,000 ফুট ওপরে রান করছেন, মুভ করছেন, এবং তার আগে পিছনে হাইলি জার্নি হয়েছে। আপনি কিন্তু কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না, কোনো কিছুতে করবেন না, দেরি হচ্ছে দেরি হোক, তাতে করে একটা জায়গা যদি দেখতে না হয় বাইরে থেকে দেখে নিই। বাট তাড়াহুড়ো গায়ের জোর করবেন না, কারণ যদি প্রবলেমে পড়ে যান তাহলে কিন্তু বড় প্রবলেম হবে। আপনি কিন্তু 11,000 ফুট ওপরে পুরোটা প্যারালাল রান করছেন। এবার 11,000 বাড়বে, 11,000-এর কমবে, বাট 10,000-এর নিচে চট করে যাবে না। সুতরাং এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে করছেন। এবার লে প্যালেস দেখা হয়ে গেল, এবার আপনি চলে গেলেন সে প্যালেসে।
সে প্যালেস, সে মনেস্ট্রি, এগুলো আপনি দেখে নিতে পারেন। তাহলে একটা কি হলো, লেতে, আচ্ছা আরেকটা জিনিস, লেতে তাহলে একটা সাইড সিন এদিক থেকে যখন হচ্ছে, আমার লামায়ুরু থেকে শুরু করে ম্যাগনেটিক হিল হয়ে লে পৌঁছে যাচ্ছে। আর একটা হচ্ছে হল অফ ফেম, সে প্যালেস, লে প্যালেস হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু এক একটা দিকে। সুতরাং আপনি যদি ভাবেন যে মার্চ করব, মার্চ করলে কিন্তু মুশকিল আছে। আরেকটা অপশান হচ্ছে, এবার যারা ফ্লাইটে আসবে, তারা তো সঙ্গম পর্যন্ত দেখেনি, তারা তো ওদিকে লামায়ুরু পার্টটা তো মিস করে এসছে, কারণ তারা তো ডাইরেক্টলি এয়ারপোর্টে নেমেছে। এবার তাদের জন্য বলছি, তারা করবেন কি, লেতে সে প্যালেসটা, এই শান্তিস্তূপাটা ইভিনিংয়ে দেখে নিলেন। পরের দিন যদি আপনাকে দুটোকে মার্চ করতে হয়, আবার একই কথা, আপনি কি প্ল্যান করবেন এভরিথিং কিন্তু বুকিংয়ের আগে সমস্ত কিছু মেনশান করাতে হবে। অন ট্যুর কিচ্ছু হবে না। ওখানে হোটেল আপনার যদি বুক করা আছে লামায়ুরু, আপনার যদি বুক করা আছে ধরুন সে প্যালেস, হল অফ ফেম, লে প্যালেস, এই সে মনেস্ট্রি, হল অফ ফেম, লে। এবার আপনি ওখানে গিয়ে হোটেলে শুনলেন, আরে লামায়ুরু তো ভালো, ওখানে ম্যাগনেটিক হিলটাই তো দেখা হয়নি, ম্যাগনেটিক হিলটা তো আরও ভালো জিনিস, ওখানে যদি দাঁড়িয়ে ডিসিশন নেন, হবে না, গাড়ি কিন্তু নেবে না। কারণ লেতে তাও হয়তো আমরা অ্যারেঞ্জ করতে পারি, যেহেতু ডাইরেক্ট কাজ করি আমরা, লেতে এদিক ওদিক ফোন টোন করে অ্যারেঞ্জ হয়ে যায়। লে ছেড়ে বেরিয়ে গেলে তো হয়ে গেল, শেষ, ফিনিশ, আর কিছু হবে না। যা প্ল্যানে আছে তাই, ওর বাইরে আর আপনি যেতে পারবেন না। এবার আর একটা জিনিস হচ্ছে, এবার যারা ভাবেন যে হল অফ ফেমের ওই যে সেই দিনের সাইড সিন, আর আগের দিন যারা লামায়ুরু থেকে শুরু করে সাঙ্গামের ব্যাক সাইডটা, অনিফ অনিস দা, আপনাকে একটা কথা বলছি, আপনি খুব একটা কমেন্ট করলেন, এই কমেন্টটা কিন্তু করবেন না। ওখানে কি চোরেদের বাস, গাড়ি মানেই অসভ্যতা, কথা না শোনা। অনিশবাবু, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি হোপ ছেলেই হবেন, আমি একটা কথা বলছি, কোনো জিনিসকে না জেনে কখনো কমেন্ট করবেন না, যেটা বাঙালিদের সবচেয়ে বড় অভ্যাস। প্লিজ করবেন না এটা। আপনি ওদেরকে সিস্টেমটাই জানেন না, সেই জন্য কমেন্টটা করলেন। এরকম ধরনের কমেন্ট ভবিষ্যতে করবেন না। আগে পুরোটা জেনে নেবেন যে কেন ওরা কথা শোনে না বা কেন ওরা এরকম করে, তারপরে কমেন্টটা করবেন। এনিওয়ে, আর একটা জিনিস আমি বলছি যে এবার যদি আপনি মনে করেন যে দুটোকে মার্চ করবেন, তাহলে আপনাকে আর্লি মর্নিং বেরোতে হবে, 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে আপনি করবেন কি, হল অফ ফেমটা দেখবেন, হল অফ ফেম, সে প্যালেস, লে প্যালেস দেখবেন, তার সাথে কনফ্লুয়েন্স আপ টু সঙ্গম, ওটাকে আমরা বলি যে ইন্ডাস ভ্যালি ট্যুর আপ টু সঙ্গম। এই যে লে থেকে গাড়িটা যে আপ টু সঙ্গম পর্যন্ত যাচ্ছে, এই গাড়িটা কিন্তু আপনাকে একদম নিচে নিয়ে যাবে, রিভার ব্যাঙ্কে নিয়ে যাবে। শ্রীনগরের গাড়ি যেটা 2000 ফুট ওপর থেকে দেখাতো, সেখান থেকে অপশনাল ছিল, আপনাকে নিয়ে যেতেও পারে নাও যেতে পারে, বাট লের গাড়ি যখন আপ টু সঙ্গম পর্যন্ত যাবে, তখন কিন্তু একদম নিচেই যাবে, রিভার ব্যাঙ্কে যাবে, যাতে একদম নিচ থেকে দেখে নিতে পারেন। এবার আবার সেম জিনিস, সঙ্গম দেখলেন, সঙ্গম দেখে ম্যাগনেটিক হিল দেখলেন, ম্যাগনেটিক হিলের পরে পাত্তা সাহেব গুরুদুয়ারা দেখলেন, দেখে আবার লেতে ব্যাক করে এলেন। নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রিতে হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু, দুটোকে মার্চ করে দিলেন। এবার আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আর একটা ভাইটাল জিনিস, যেটা আর একটা সাইডে পড়ে, সেটা হচ্ছে যে হেমিস, হেমিস থিকসে র্যাঞ্চো স্কুল, যেটা হচ্ছে লাদাখের মেন বেস্ট অ্যাট্রাকটিভ জিনিস। হেমিস, হেমিস গুম্ফা, থিকসে মনেস্ট্রি, আর হচ্ছে র্যাঞ্চো স্কুল। এবার এইটার জন্য কিন্তু একটা দিন লাগে। এবার এখানে সেগ্রিগেশন আছে। যদি আপনার রুট, হয় আপনি নিউব্রা থেকে লে আসছেন, লে থেকে প্যাংগং যাচ্ছেন, তাহলে কিন্তু এর জন্য আলাদা দিন লাগে না। অন দ্য ওয়ে হেমিস, থিকসে, সিন্ধু ঘাট, র্যাঞ্চো স্কুল কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে। যদি আপনার ট্যুর থাকে প্যাংগং থেকে লেতে ব্যাক করছেন, তাহলে কিন্তু প্যাংগং থেকে লে আসার পথে হেমিস, থিকসে, র্যাঞ্চো স্কুল, সিন্ধু ঘাট হয়ে যায়। কিন্তু যদি আপনার প্ল্যান থাকে যে আপনি প্যাংগং থেকেও আসবেন না, আপনি প্যাংগং থেকে সমুরারি চলে যাচ্ছেন, সমুরারি থেকে আবার লেতে ব্যাক করছেন, সেখানেও আবার একটা অপশান আছে,
যদি সোমরারি থেকে আপনি লে ব্যাক করবার সময় সোকার আপনার রুটে থাকে, তাহলে কিন্তু হেমিস্টিক্সে র্যাঞ্চো স্কুল দেখানো যাবে না। যদি সোকার আপনার লিস্টে না থাকে, আপনি সোমরারি দেখে লেতে ব্যাক করবেন, সোকার দেখবেন না, সোকার লেক দেখবেন না, তাহলে কিন্তু হেমিস্টিক্সে র্যাঞ্চো স্কুল দেখানো যায়। সুতরাং একটা খুব ক্রিটিক্যাল জিনিস, লাদাখ ট্যুর প্ল্যান করা ইজ টু টাফ। আমাদের কাছে দিনে যদি দুটো কোয়ারি আসে, আমার 24 ঘন্টা চলে যায়, 48 ঘন্টা টাইম লাগে, টাইম নিয়ে আমরা ক্যালকুলেশন করে দিতে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেটা ফার্স্টেই বলেছি, প্রতি কটা জিনিস প্রতি কটা স্টেপেই কিন্তু কস্ট ইনভলভমেন্ট আলাদা আলাদা কাউন্ট হবে। এটা কিন্তু একেবারে থোক কিছু হয় না। যদি একটা কাউন্টিং মিস হয় তাহলে কিন্তু গেল, পকেট থেকে বেরিয়ে যাবে। আপনার এতে আছে, আপনার আইটেনারিতে আছে, কিন্তু আমার ক্যালকুলেশন করতে ভুলে গেছি, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে যাবে, কিছু করার নেই। আমি তো আপনাকে না বলতে পারবো না সেই সময়, ভুল আমার। তো এনিওয়ে, এবার হলো আরেকটা পার্ট। এবার তাহলে এক লে থেকে সাইড সিনগুলোকে কিন্তু ওইভাবে প্ল্যান করতে হবে। যদি আপনার সোকার হয়ে যদি আপনি বেরিয়ে চলে যান, সোকার হয়ে যদি আপনি, অনেকে দেখা যাচ্ছে যে হিমাচল নামছে, তারা লে ঢুকবেই না, তাদের জন্য কিন্তু লেতে আর একটা দিন লাগে হেমিস্টিক্সে র্যাঞ্চো স্কুল দেখার জন্য। যদি ভাবেন র্যাঞ্চো স্কুল দেখার জন্য আর একটা দিন লাগবে, এবার সেটা আপনাকে কিন্তু সেইভাবে প্ল্যান করতে হবে, পরে কিন্তু প্ল্যান করার আর জায়গা নেই। এইবার আপনি লেতে এবার মার্চ হয়ে গেল, এইবার লের সাইড সিনটা আপনাদের বোঝা হয়ে গেল। এদিক থেকে যখন আপনি লামায়রু হয়ে ঢুকছেন, ওদিক থেকে হল অফ ফেম, সে প্যালেস, লে প্যালেস, এদিক থেকে হেমিস্টিক্সের র্যাঞ্চো স্কুল, আর এদিক থেকে যদি আপনি আপ টু ইন্ডাস ভ্যালি যারা লেতে আসছেন, বা অনেকে আছে যারা করেন কি, কাশ্মীর অ্যাভয়েড করতে চান, যে কাশ্মীর আমি যাব না, কিন্তু লেতে ফ্লাইট করছে, অথচ দ্রাস দেখবেন। তাদের জন্য রুটটা করা হয় কি, কার্গিলে লেতে যেদিনকে অ্যারাইভেল আছে তার পরের দিনকে ওদেরকে মানে গেস্টকে পাঠানো হয় কার্গিল। কার্গিল থেকে কার্গিল দ্রাস ওয়ার মেমোরিয়ালটা দেখে নিল। কারণ দেখুন, শ্রীনগর আপনি যখন তখন প্ল্যান করতে পারবেন, কিন্তু শ্রীনগর প্ল্যান করে কার্গিল আসাটা আর একটা টিপিক্যাল ব্যাপার। ওই জন্য যারা লে প্ল্যান করে তাদের লের সাথে কার্গিলটাকে অ্যাড করে দেওয়ার আর একটা অপশান থাকে। তখন যখন আবার কার্গিল থেকে পরের দিন লে ঢুকছে, তখন আবার অ্যাজ ইউজুয়াল লামায়ুরু, ম্যাগনেটিক হিল, ওগুলো দেখতে দেখতে লে ঢুকে গেল। সুতরাং ওখানে আবার সেটা পিক আপ হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, লাদাখ ট্যুরে জার্নি কিন্তু সাংঘাতিক লম্বা। ইচ অ্যান্ড এভরি ডে ইউ হ্যাভ টু রান অ্যারাউন্ড 8 to 10 hours মিনিমাম। যখনই লাদাখের সিস্টেম হচ্ছে, যখনই এন্ড অফ দ্য ডে কোথাও আপনি পৌঁছে গেলেন, সেখানে কিন্তু আর্ট শেষ, ওখানে আর কিছু নেই। যা দেখার সব কিন্তু অন দ্য ওয়ে আছে, পৌঁছানোর পরে ওখানে আর কিছু নেই, শেষ। সুতরাং জার্নি কিন্তু হেকটিক জার্নি, লম্বা জার্নি। কোনো কারণে যেন শরীর খারাপ না হয়, কোনো কারণে যেন রুট মাঝখানে বন্ধ না, মানে জার্নি ব্রেক না হয়, এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে এবং খুব সাবধানে রাখতে হবে। এইবার আমরা নেক্সট লে থেকে, যখন লের পার্টটা মোটামুটি, আর একটা পার্ট সেটা হচ্ছে আইএলপি। লাদাখে আপনারা যারা নিজেরা যেতে চান, যেমন নিজেরা জেনারেলি বাইকার্সরাই যায়, এছাড়া কেউ নিজেরা যেতে চায় না, কারণ নিজে আপনি যেতেই পারেন কিন্তু কিছু ঘুরতে পারবেন না। এখানে আপনারা হয়তো যারা শুনছেন তাদের মধ্যে অনেকে হয়তো লাদাখ ঘুরে এসছেন, কিন্তু আমার মনে হয় যে আমার পুরোটা শোনার পরে মনে হতে পারে আপনাদের অনেকেরই মনে হবে যে বেশ কিছু জায়গা বাদ থেকে গেল। ন্যাচারালি বাদ থাকবেই। লাদাখ পুরো কমপ্লিট করেছে এরকম খুব কম লোকই আছে। লাদাখ পুরো সার্কিট কমপ্লিট করা আছে। এবার হচ্ছে লেতে আইএলপি কিন্তু খুব ভাইটাল জিনিস। আইএলপিতে আপনাদের ব্রেকআপ চার্জ আপনাদের বলে লাভ নেই, কারণ আমারও ঠিক মাথায় থাকে না পুরোটা। আইএলপি চার্জ মোটামুটি ধরুন 700 টাকা থেকে 800 টাকা আপনার লাগে, অনেকে 1000 টাকাও বলে, বাট 700 থেকে 800 টাকা আপনার লাগবে। আইএলপি যখনই বানানো হবে তখন কিন্তু আপনার সমস্ত রুট এবং নট অনলি লোকেশন, রুট, কোন রুট দিয়ে আপনি কোন লোকেশানে যাবেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে মেনশন করতে হবে।
আপনি যখন নিউব্রা থেকে প্যাংগং আসবে তখন তিনখানা রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে আপনি প্যাংগং আসছেন সেটাও কিন্তু আইএলপিতে মেনশন করাতে হবে। আপনি লে ছেড়ে টুকটুক যাবেন, না নিউব্রা পর্যন্তই যাবেন, নাকি টুকটুক যাবেন, টুকটুকের আগে যাবেন, থাং যাবেন, নাকি তাক্সি যাবেন, নাকি প্যাংগং যাবেন, নাকি হানলে যাবেন, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরি লোকেশন আপনাকে মেনশান করাতে হবে। যদি কোনো কারণে মেনশান করাতে ভুলে যান তাহলে কিন্তু সেই লোকেশানে যেতে পারবেন না। আপনার টাকা দেওয়া আছে, আপনার প্ল্যানিং করার আছে, কিন্তু আপনি সেই লোকেশানে যেতে পারবেন। আবার আপনাকে ঘুরে লেতে আসতে হবে, লেতে এসে আবার আপনাকে পারমিট চেঞ্জ করাতে হবে, আবার নতুন আইএলপি বার করাতে হবে বা ওটাকে এডিট করাতে হবে, করে আবার আপনাকে সেই লোকেশানে যেতে হবে। দিস ইজ দ্য নেক্সট টু ইম্পসিবল। এটা হয় না, করা সম্ভব হয় না। এই হচ্ছে আইএলপি পার্ট। এবার আইএলপি পার্টে আমাদের পুরোটা মেনশন করাতে হয় এবং সমস্ত আইটেনারি খুব মাইনিউটলি দেখে আমাদের পুরোটাকে অপারেট করাতে হয়। আইএলপি মানে হচ্ছে ইনার লাইন পারমিট। ইনার লাইন পারমিট আমরা যেটা আছে আমরা গেস্টদের উপর ছাড়ি না, কারণ আপনারা পারবেন না করতে। তাতে যদি আপনি নিজে করালেও করাতেই পারেন। আরেকটা জিনিস, আপনি অনলাইনে, অনেকে আছে যে অনলাইনে ইনার লাইন পারমিট বার করে নেয়, কিন্তু আপনি অনলাইনে আপনি ইনার লাইন পারমিট বার করে নিতেই পারেন, কিন্তু আপনাকে কিন্তু ডিসি অফিসে যেতে হবে টাকা জমা দেওয়ার জন্য এবং স্ট্যাম্প দেওয়ার জন্য। সুতরাং আপনাকে যেতেই হবে অফিসে, ওইটা অনলাইনে হয় না। সুতরাং আপনি অনলাইনে পুরো রুট ধরে বার করে নিতেই পারেন, কিন্তু সেই আপনাকে ডিসি অফিসে যেতেই হবে। সেই জন্য আমরা করি কি, লেতে যেদিনকে অ্যারাইভেল আছে সেদিনকে আমাদের যে লোক আছে সে আপনার সাথে মিট করে সমস্ত ডকুমেন্ট সব কিছু নিয়ে নেবে। নিয়ে আপনি যখন পরের দিন সাইট সিন করে যখন আসবেন তখন আবার হোটেলে আইএলপি পেয়ে যাবেন। আপনাদের হোটেলে রাখা থাকবে, আপনি হোটেল থেকে আইএলপি নিয়ে বেরিয়ে যাবেন। কোনো কারণে যদি আইএলপি নিতে ভুলে যান তাহলে কিন্তু আবার ব্যাক করে আসতে হবে। এটা হচ্ছে আইএলপির ইনার লাইন পারমিট, এটার হচ্ছে সিস্টেম। আর একটা জিনিস আমি বলে দিই, বাংলাদেশিদের জন্য কিন্তু এখনও পর্যন্ত লাদাখের শুধু লেতেই ওরা ঘুরতে পারবেন, লের বাইরে কিন্তু যেতে পারবেন না, মানে আইএলপি পাবেন না। বাংলাদেশিদের জন্য আইএলপি নেই, এখনও পর্যন্ত নেই। আমি জানি না, মাঝখানে একটা সিস্টেম শুনেছিলাম কিছু একটা এম্বাসি থেকে, বাংলাদেশ ইন্ডিয়ান এম্বাসি থেকে করাতে হয়, আমি জানি না ওটা এখনো সত্যি কিনা, বাট আমি জানি যে ওটা হয় না, বাংলাদেশিদের জন্য নেই। এবার যদি এদিক ওদিক করে কেউ যেতেই পারে, যদি কারোর কোনো বাংলাদেশি যদি ইন্ডিয়ান কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে যেতেই পারে আইএলপি করে। আর ওখানে আইএলপি ছাড়া আপনি কোথাও মুভও করতে পারবেন না। এটা হলো লে পার্ট। এবার আমি লে থেকে চলে যাচ্ছি নিউব্রাতে। এবার পরের দিন আমরা লে পার্ট যখন ঘোরা হয়ে গেল, এবার আমরা পরের দিন চলে যাচ্ছি নিউব্রা ভ্যালি। নিউব্রা ভ্যালিতে আমি একটা জিনিস করছি, বলে দেখে নিচ্ছি। নিউব্রা ভ্যালিতে আপনি সেকেন্ড দিন যখন আপনি লে থেকে বেরোচ্ছেন, আবার সেম জিনিস, 8টার সময় বেরোতে হবে। 8টার দেরি করবেন না, তাহলে কিন্তু 8টার দেরি করলে কিন্তু লাস্ট এন্ডে পৌঁছতে পারবেন না, পুরো প্ল্যানিং কিন্তু 12টা বেজে যাবে। এইবার লে থেকে, হোটেল থেকে আপনি আর্লি মর্নিং বেরোবেন, বেরিয়ে আপনি এতে যাবেন, নিউব্রা যাচ্ছেন। নিউব্রা যেতে গিয়ে প্রথমে আপনাকে পার করতে হবে খারদুংলা টপ। খারদুংলা টপ আপনি জানেন হায়েস্ট মোটরেবল রোড খারদুংলা। তবে আমি যতদূর শুনেছি এটা আর এখন হায়েস্ট নেই, এটা বোধহয় সেকেন্ড হায়েস্ট হয়ে গেছে। আর একটা বোধহয় বাইকার্সরা বার করেছে কোনো একটা রুট, আই এম নট শিওর অ্যাবাউট ইট। খারদুংলা পাস হচ্ছে হাইয়েস্ট মোটরেবল রোড। এটা খারদুংলা টপের হাইট হচ্ছে সম্ভবত 17,500 ফুট মতন, এরকম কিছু একটা হবে। এবার প্রথমে আপনি যখন লে থেকে বেরিয়ে যখন আপনি খারদুংলা টপের দিকে যাচ্ছেন, প্রথমে পড়বে আপনার সাউথ পুল্লু। সাউথ পুল্লু চেকপোস্ট আছে। সাউথ পুল্লুর আগে একটা ছোট ছোট চেকপোস্ট বললে ভুল হবে, ওখানে ওরা গাড়ি চেক করে। ওখানকার নিয়ম হচ্ছে, লাদাখের নিয়ম হচ্ছে, আপনি আপনার পার্সোনাল গাড়ি নিয়ে লাদাখ ঘুরতেই পারেন, কিন্তু গাড়ি যার নামে আছে
তাকে কিন্তু গাড়িতে প্রেজেন্ট থাকতে হবে, তা না হলে কিন্তু সে গাড়ি অ্যালাউ হবে না। গাড়ি প্রাইভেট নাম্বার, আপনার ভাইয়ের নামে গাড়ি, আপনার ভাই হয়তো ট্যুরেই নেই, গাড়িতে প্রেজেন্ট নেই, আপনার গাড়ি কিন্তু যেতে দেবে না, ওখানে গাড়ি ভাড়া করতে হবে। আর বাইকার্সদেরও সেম, ওখানে যেহেতু JK10, এখন জানি না, এখন 10 ছিল লাদাখের নাম্বার, এখন তো ইউটি হয়ে যাওয়ার পরে এখন হয়তো জানি না নাম্বার চেঞ্জ হবে, নাম্বার ফরমেশন চেঞ্জ হবে। তো সাউথ পুলুর আগে একটা ছোট চেকিং পড়ে, যে চেকিংয়ে আপনাদের গাড়ি চেক হয় ওটা ইউনিয়ন থেকে চেক করে, ওখানে কোনো পুলিশ বা আর্মি চেক করে না। যদি ওখানে ঠিকঠাক ডকুমেন্টেশন না দেখাতে পারেন বা গাড়ি যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু গাড়ি ওখানে আটকে যাবে, গাড়ি কিন্তু আর সামনে যাবে না। অনেকে আছে যারা প্রাইভেট গাড়ি নিয়ে এদিক ওদিক বা কমার্শিয়াল গাড়ি, শ্রীনগরের গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায় বা ঢুকে যায়, কিন্তু আমরা ওসব ওগুলো করি না, কারণ খুব খুবই বাজে, মানে ওখানে যদি একবার গাড়ি আটকে যায়, ইটস টু টাফ। তো ওখান থেকে বেরোনো মুশকিল আছে, আর ওদের সাথে আপনি কোনো রুলস, কোনো নিয়মকানুন কিন্তু কাজ হবে না। এরকম বহুদিন আগে একটা ঘটেছিল, আর দিল্লির কোনো একটা পার্টি ছিল, আমি শুনেছি, এটা আমাদের কেউ না, দিল্লি থেকে ডাইরেক্ট চলে গেছিলো, এবং তারা গাড়ি নিয়ে জবরদস্তি ঢুকতে গেছিলো খারদুংলা পাসের ওখান থেকে, পুরো গাড়ি ভ্যানিশ হয়ে যায়। বিগত 15-20 দিন আর কোনো খবর পাওয়া যায় না যে তারা কোথায় থাকে। লাস্টে আর্মি টার্মি নামিয়ে আবার তাদেরকে উদ্ধার করা হয়, মানে গাড়ি সমেত হাফিস হয়ে গেছিলো। এবার ওখানটা খুবই টাফ, কারণ ওখানকার আমরা ওটা করতে বারণ করি। তার কারণ হলো যে তার কারণ হলো যে লাদাখে কিন্তু এই 4-5 মাসের ইনকামে ওদের বাকি মানে টোটাল বছরটা চালাতে হয়। সুতরাং ওই দিকটা ভেবে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে ওদের রুজি রুটিতে প্রবলেম হতে পারে। আর একটা জিনিস হচ্ছে, ওখানে কিন্তু ইনোভাতে 6 জন অ্যালাউ আছে, মাইনিউটলি খেয়াল রাখবেন। ইনোভাতে 6 জন অ্যালাউ আছে, জাইলোতে 7 জন অ্যালাউ আছে, টেম্পো ট্রাভেলারে 12 জন অ্যালাউ আছে, ওটা 13 জন হতে পারে কন্ডিশন বেসিসে। বাট যদি আপনি ইনোভা নেন বা 7 জন ওঠে, তাহলে কিন্তু একজনকে নামিয়ে দেবে, এবং তার জন্য কিন্তু আর একটা ইনোভা বা জাইলো ভাড়া করতে হবে, এবং পুরো কস্টিংটাই যাবে আপনার ওপর। যদি কোনো কেউ বলে না আমি করে দেবো, এ করে দেবো, আমি জানি না সে কোথা থেকে করাবে, বাট আমরা ওই হ্যাজার্টের মধ্যে নিই না। হয়তো মাঝ রাস্তা গাড়ি ধরলো, তাকে 3,000 দিল, 5,000 দিল, দিয়ে ম্যানেজ করলো, বাট আমরা ওই সব ঝামেলায় যেতে চাই না। যা ইউনিয়নের রুলস আছে আমরা একদম সেম টু সেম রুল ফলো করি, তার বাইরে যাই না। কারণ ওখানে কিছু হলে খারদুংলা টপের আগে গিয়ে যদি গাড়ি ওখানে আটকায়, তখন আপনি কারোকে কন্ট্যাক্টও করতে পারবেন না, কারোকে বলতেও পারবেন না, কোনো ফোনও পাবেন না। সুতরাং আপনাকে যা করার আপনাকেই করতে হবে। এইবার খারদুংলা টপে আপনি পৌঁছালেন, খারদুংলা টপে পৌঁছে আমরা একটা জিনিস বলি, খারদুংলা টপ হচ্ছে হাইয়েস্ট মোটরেবল এবং অনেক হাই অল্টিটিউড। খারদুংলা টপে কিন্তু আপনি 10-15 মিনিটের বেশি দাঁড়াবেন না। খুব ভালো, কারণ ওই খারদুংলা টপের যে পোস্টটা আছে, যেখানে লেখা আছে, ওইখানে ছবি তুলতে গিয়ে প্রচুর টাইম লাগে, মানে করা যায় না, ফাঁকাই পাবেন না আপনি। কিন্তু খারদুংলা টপে 15-20 মিনিটের বেশি দাঁড়াবেন না, আর্মি আপনাকে দাঁড়াতে দেবে না, প্রথম কথা। আমরা বারণ করে দেবো যে দাঁড়াবেন না। নাম্বার 3 হচ্ছে আপনি নিজেও দাঁড়াবেন না, কারণ এত হাই অল্টিটিউডে যদি কোনো কারণে অক্সিজেন লেভেল কমতে শুরু করে, বিপি বেড়ে যাবে এবং নাক দিয়ে ব্লিডিং হতে শুরু করে, সেটা কিন্তু হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তখন একটা আর্মি ক্যাম্প আছে, যে আর্মি ক্যাম্পে আপনি গেলে 5 মিনিট অক্সিজেন, যদি আপনার মনে হয় যে অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, মাথা ধরে যাচ্ছে, তার মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে, আপনি আর্মি ক্যাম্পে গিয়ে, ওখানে ডাক্তার আছে, ডাক্তার চেক করবে, চেক করে ডাক্তার চেক করে আপনাকে যদি মনে হয় 5 মিনিট ফ্রি অফ কস্ট অক্সিজেন ওরা প্রোভাইড করে, ইচ অ্যান্ড এভরিবডি, মানে যাদের দরকার তাদেরই দেবে, যে কেউ এমনি যাবে গিয়ে ওটা করলে হবে না। তো খারদুংলা টপ আপনি যখন পেরোবার পরে আপনার পড়বে নর্থ পুল্লু চেকপোস্ট। নর্থ পুল্লু চেকপোস্টে আপনি আবার পেপার দেখাবেন, সমস্ত কিছু পেপার দেখানোর পরে তারপরে পড়বে খারদুং ভিলেজ। খারদুং ভিলেজটা খুব সুন্দর একটা ভিলেজ, ন্যাচারালি লাদাখ পুরো জায়গাটাই স্বপ্নের মতো সুন্দর। আর আরেকটা জিনিস হচ্ছে, লাদাখ কিন্তু খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আপনারা যারাই যাবেন কখনো কোনো জিনিসে নোংরা করবেন না। আপনি নিজের ব্যাগে যাই খাবেন বা কোনো বোতল আইদার প্রপার ডাস্টবিনে ফেলুন, অথবা নিজের কাছে রেখে দিন,
লাদাখকে কিন্তু নোংরা করবেন না, লাদাখ কিন্তু খুব পরিষ্কার জায়গা। এইবার যখন নর্থ পুলু পার করবার পরে আপনি পাবেন খালসার বলে একটা জায়গা আছে। খালসার একটা মোড় আছে, খালসার মোড় থেকে যদি আপনি লেফটে চলে যান তাহলে চলে যাবে দিস্কিত, হান্ডার, টুটুক। আর যদি খালসার থেকে যদি সোজা চলে যান, রাইটে চলে যান, তাহলে ওটা চলে যাবে সুমুর, পানামিক, সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন, আমি এদিকটা ধরছি, দিস্কিটটা ধরছি। নিউব্রা, দেখুন নিউব্রা হচ্ছে একটা ভ্যালি, যে নিউব্রা, নিউব্রা হচ্ছে একটা এরিয়া। নিউব্রার মধ্যে সব থেকে প্রপার যে জায়গা, প্রপার যে লোকেশনগুলো পড়ে সেটা হচ্ছে হান্ডার আর ডিস্কিট। আর হান্ডার ডিস্ট্রিক্টটা হচ্ছে মেন, এটা হচ্ছে মেন লোকেশন। আর প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে খারদুংলা টপ পার করবার পরে দিস্কিত মনেস্ট্রি আছে এবং দিস্কিতে একটা বুদ্ধ স্ট্যাচু আছে। এবার যদি আপনার হাতে টাইম থাকে তাহলে আপনি দিস্কিট দেখে নিতে পারেন। আসলে লাদাখের পুরো ট্যুরটাই প্ল্যান করা হয় আপনার প্ল্যানিংয়ের ওপর। কোনটা কখন যাবেন, কোনটা আগে যাবেন কি কোনটা পরে যাবেন, সেটা কিন্তু আমরা আপনার পরে প্ল্যান করে দিই। যে যাবার সময় দিস্কিট যাবেন, আসার সময় আসবেন, ফিরে আসার সময়, সেটা পুরোটাই প্ল্যান। আমি লোকেশন বলে দিচ্ছি। ডিস্কিটে গিয়ে, ডিস্কিটে ওখান থেকে দেখবেন একটা বুদ্ধ স্ট্যাচু বানানো আছে। আর ওল্ড ডিস্কিট মনেস্ট্রি আছে, ওটা খুব পুরনো মনেস্ট্রি। আই থিঙ্ক ওটা বোধহয় সবচেয়ে ওল্ডেস্ট মনেস্ট্রি লাদাখের, ইফ আই এম নট রং। ওখানে আচ্ছা, দিস্কিতে যাবার আগে আবার একটা ওই আছে, দিস্কিতে ওখান থেকে আপনাকে আবার টিকিট করতে হবে বুদ্ধ স্ট্যাচুটার জন্য। ওই ড্রোনের 500, ক্যামেরার বোধহয় 100 বা 50 এরকম কিছু একটা চার্জ আছে। টিকিট কেটে আপনি বুদ্ধ স্ট্যাচু, দিস্কিত যে বুদ্ধ স্ট্যাচুটা আছে, খুব সুন্দর একটা বুদ্ধ স্ট্যাচু আছে, খুব সুন্দর বানানো। আর বুদ্ধের মুখটা সায়ক রিভারের দিকে করা আছে, যেটা পাকিস্তান চলে যাচ্ছে সায়ক রিভারটা। আপনারা এখন সায়ক রিভারের পাশ দিয়ে যাবেন, আপ টু পুরো ট্যুরটাই সায়ক রিভার আপনার সাথে সাথেই থাকবে পুরোটাই। এবার সায়ক রিভারটা যেটা আছে ওটা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে, ওইদিকে বুদ্ধের মুখটা করা আছে। ওখানে আপনি ড্রোন ওড়াতে পারেন যদি আপনার ড্রোন থাকে, বা ক্যামেরা থেকে উপর থেকে টপ ভিউ নিতে পারেন। নিয়ে বুদ্ধ স্ট্যাচুটা আর মনেস্ট্রিটা কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় আছে। বুদ্ধ স্ট্যাচুটা দেখবেন, দেখে ওখান থেকে চলে আসবেন, চলে এসে আপনি তারপরে মনেস্ট্রিটা দেখবেন। দিস্কিত মনেস্ট্রিটা হয়ে গেল। দিস্কিত মনেস্ট্রিটা দেখে আপনি যখন আসবেন, বেরোবেন, তারপরে হান্ডার পড়বেন। হান্ডারে আপনি এটিভি রাইড করতে পারেন, ওখানে ডেজার্ট আছে, পাহাড়ের ওপর ডেজার্ট। যে ডেজার্টের ওপর আপনি এটিভি রাইড, ওখানে এটিভি রাইড করতে পারেন, 1000 টাকা মতো নেয় এরকম বোধহয় রাইড করতে। আর আরেকটা যেটা হান্ডারে আছে সেটা হচ্ছে আপনার স্টেটা কিন্তু থাকবে হান্ডারে। দিস্কিতে আপনি স্টে করতে পারেন, বাট দিস্কিতে কিন্তু সেই লেভেলের হোটেল, বা যেহেতু হান্ডারটা বেশি পপুলার সেহেতু দিস্কিতে খুব বেশি হোটেল, ভালো হোটেল টোটেল নেই। হান্ডারেই ভালো আছে, যত ভালো হোটেলগুলো আছে সব হান্ডারেই আছে। তো হান্ডারে আপনি থাকবেন। হান্ডারে থেকে আপনি করবেন কি, হোটেলে চেক ইন করে নেবেন। চেক ইন করে নিয়ে হান্ডারে যারা ক্যামেল রাইড করতে চাইবেন তারা আপনি আবার চলে আসবেন ক্যামেল রাইড করার জন্য। ক্যামেল রাইড কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ক্যামেল রাইড কিন্তু সব সময় হবে না। 5টা থেকে বিকেল 5টা থেকে যখন সূর্য পড়ে যায়, কারণ প্রচণ্ড গরম ডেজার্টের ওপর, বুঝতেই পারছেন। তো প্রচণ্ড গরম, 5টার সময়, বিকেল 5টা থেকে সমস্ত গ্রামের উটগুলো এসে জড়ো হয়, এবং তখনই 5টা থেকে রাইডটা শুরু হয়। আই থিঙ্ক ক্যামেল রাইডটা মোস্ট প্রবাবলি 140 টাকা বা পার হেড এরকম কিছু একটা নেয়। 45 মিনিটস আছে, 1 ঘন্টা আছে, 1.5 ঘন্টা আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইমিং আছে। 45 মিনিটের জন্য বোধহয় 100 বা 150, 120 বা 140 এরকম কিছু একটা নেয়। ওখানে একটা ফ্ল্যাগ দেওয়া আছে, ফ্ল্যাগ পোতা আছে। ফার্স্ট ফ্ল্যাগ হচ্ছে 45 মিনিট, সেকেন্ড ফ্ল্যাগ হচ্ছে 1 ঘন্টা, থার্ড ফ্ল্যাগ হচ্ছে এরকম, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্ল্যাগ পর্যন্ত যাবে, গিয়ে ঘুরে আসবে। এবার সেই অনুযায়ী চার্জ আছে। তো এটা হলো হুন্টারে আপনি ক্যামেল রাইডটা করলেন, ক্যামেল রাইডটা করে সানসেটটা ওখান থেকে দেখে নিয়ে আপনি আবার হোটেলে চলে এলেন। হোটেলে চলে এসে আপনি সেই দিনটা হোটেলে থাকলেন। এইবার নিউব্রাতে ইন জেনারেল যেটা করে
সেটা হচ্ছে সবাই লে থেকে বেরোয়, বেরিয়ে দিস্কিত হান্ডার হয়ে নিউব্রাতে স্টে করে পরের দিন বেরিয়ে যায় প্যাংগংয়ের দিকে। নাম্বার 2 অপশান হচ্ছে হুন্ডার থেকে আপনি আরেকটা ট্যুর করতে পারেন টুকটুক। টুকটুক হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া বলবো ঠিকই, ওটা হচ্ছে লাস্ট ভিলেজ, কিন্তু কেন পুরোটা বলছি না তারপরে আমি বলছি। টুকটুকে আপনি যেতে পারেন। টুকটুকে আপনি হান্ডার থেকে আপনার সাইট সিনে আছে, সারাদিনের জার্নি আছে, যদি যারা হুন্ডার দিতে চান তাদের কিন্তু নিউব্রাতে এক নাইট স্টে করতে হবে। আরেক নাইট স্টে করতে হবে। প্রথম নাইটটা হলো আপনি গিয়ে থাকলেন, সেকেন্ড নাইট হচ্ছে টুকটুকের জন্য বেরোলেন। টুকটুক যেতে গেলে আপনাকে যেটা করতে হবে, হান্ডার থেকে প্রায় 80 to 85 কিলোমিটার রাস্তা আছে। পুরো রাস্তাটাই কিন্তু অফ রোড, মানে রাস্তা বলে কিছু নেই। 7-8 ঘন্টা টাইম লাগবে আপনার ওই রাস্তাটা যেতে। খুব টাফ রোড। টুকটুকের টুকটুকে আপনি গিয়ে পৌঁছালেন, মোটামুটি 6-7 ঘন্টা, 7 ঘন্টা 8 ঘন্টা মতো লাগবে। টুকটুকে পৌঁছালেন। টুকটুকে ইয়ল বলে একটা ভিলেজ আছে, ভিলেজটা খুব সুন্দর ভিলেজ। টুকটুক ভিলেজটা ইটসেলফ ভালো। টুকটুকে রাজাদের, তখনকার দিনে যে রাজা ছিল সে রাজার প্রাসাদ আছে সেখানে, প্রাসাদ বলতে রাজার বাড়ি। সেখানে আপনি যেতে পারেন, গিয়ে সেখানে দেখতে পারেন, সেখানে রাজাদের বংশধররা বোধহয় আছে। তো এরকম টুকটুকটাকে দেখতে পারেন। টুকটুক দেখে অনেকে আছে, টুকটুক দেখে আবার ব্যাক করে চলে এলেন নিউব্রায়। এবার নিউব্রাতে, তাহলে নিউব্রাতে প্রথম যারা নর্মাল থাকছে তারা নর্মাল নিউব্রাতে এক নাইট থাকছে, যারা 2 নাইট থাকছে তারা টুকটুক যাচ্ছে, টুকটুক থেকে আবার এক নাইট আসছে। এবার আমি আরেকটু অফবিট চলে যাচ্ছি টুকটুক থেকে, সেটা হচ্ছে আরেক দিন আপনি স্টে করতে পারেন টুকটুকে, যদি ভালোভাবে করতে চান। আর যদি রানিংয়ে দেখে নিতে চান তাহলে খুব আর্লি মর্নিং বেরোতে হবে। সেটা হচ্ছে টুকটুক থেকে বেরিয়ে যাচ্ছে আর একটা জায়গা, সেটা হচ্ছে তাকসি আর থাং। তাকসি আর থাংয়ের ম্যাটারটা বলছি। এটাকে বলে বাল্কিস্তান। বাল্কিস্তান মানে 1971 ওয়ার যখন যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তখন ওখানকার যে লোকেরা আছে তাদের কাছ থেকে শুনবেন রাতারাতি তারা রাত্রেবেলা শুতে গেছে পাকিস্তানে, সকালে ঘুম থেকে উঠেছে ইন্ডিয়ায়। ম্যাটারটা কেমন? ম্যাটারটা হলো যে সাপোজ যুদ্ধের সময় যখন এরিয়া ভাগ হয় তখন 4টে গ্রাম, টুকটুক, তাকসি, ছোলাঙ্কা, দোথাং, এই 4টে জায়গা ছিল আগে পাকিস্তানে। ওখানে যারা ইনহ্যাবিটেন্ট, যারা রেসিডেন্ট, তারা ওখানকার যারা রেসিডেন্ট তারা তারা হচ্ছে পাকিস্তানে ছিল। ওই 4টে গ্রাম পাকিস্তানের ছিল। এবং যখন 1971 71 ওয়ারে যখন ইন্ডিয়া পাকিস্তানের এরিয়া ডিভিশন হয়, তখন এই 4টে ভিলেজ ইন্ডিয়াতে চলে আসে। তার মধ্যে টুকটুক আছে, ট্যাক্সি আছে, ছোলাঙ্কা আছে আর দোথাং। এবার টুকটুকে আপনি দাঁড়িয়ে রয়েছেন, টুকটুক থেকে আরেকটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা আছে ওয়ে টু পাকিস্তান লেখা আছে, একটা আছে তাকসি। ওই রাস্তাটা ওয়ে টু পাকিস্তান মানে হচ্ছে যারা থাং ভিলেজ যাবে তাদের জন্য ওই রাস্তাটা। থাং হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, সবচেয়ে, এটা বোধ হয় আমি বলে দিচ্ছি, নর্দার্ন মোস্ট লাস্ট ভিলেজ অফ এলওসি, নর্দার্ন মোস্ট। এটা কিন্তু এবার থাঙে যাওয়ার যে রাস্তাটা আছে সেটা, থাংটাকে আপনি 2 জায়গা থেকে দেখতে পারেন। একটা হচ্ছে তাকসি চলে যেতে পারেন, ওই রাস্তাটা আই থিঙ্ক সকাল 9টার আগে খোলে না। যদি আপনি সকাল 9টার আগে চলে যান তাহলে আপনি চলে যেতে পারেন তাকসি বাদিক থেকে রাস্তাটা আর একটা পাহাড়ের ওপর দিয়ে ওপরে উঠে গেছে, তাকসিতে চলে যেতে পারেন। তাকসিতে দেখবেন অনেক কিছু জিনিস আছে। আর আরেকটা যেটা হচ্ছে পাকিস্তানের বানানো, ওখানে দেখবেন একটা সেকেন্ডারি স্কুল আছে যেটা পাকিস্তানের বানানো। ওখানে একটা মসজিদ আছে, আই থিঙ্ক আমি যদি ভুল না হয় 700 শতাব্দীতে এরম কিছু একটা বানানো আছে। এটা পাকিস্তানের বানানো ছিল, সবচেয়ে পুরনো মসজিদ। এবং তাকসি ভিলেজ থেকে, ওটা পাহাড়ের ওপর উঠে যেতে হয়, তাকসি ভিলেজ থেকে আপনি থাং ভিলেজটাকে নিচে দেখতে পাবেন।
এবং তাকসি ভিলেজ থেকে ইন্ডিয়া এই পাকিস্তানি যে পাহাড় আছে সেই পাহাড়ের বাংকার হয়তো দেখতে পাবেন না, বাট পাহাড়টাকে দেখা যায় পাকিস্তানের যে মানে সামনের পাহাড়টা ইন্ডিয়ার, পিছনের পাহাড়টা পাকিস্তানের। আর উইন্টারে তাকসিতে যারা থাকে তারা নিচে নেমে যায়, থাঙে নেমে যায়, কারণ ওখানে প্রচুর বরফ পড়ে যায়, ওখানে থাকা যায় না, ওরা থাঙে নেমে যায়। তো তাকসিটা দেখে আপনি ফিরে এলেন, ফিরে এসে আপনি চলে গেলেন থাং ভিলেজে। থাঙে যখন আপনি যাচ্ছেন, থাঙে কিন্তু যাওয়ার আগে আপনাকে কিন্তু সেম জিনিস আইএলপিতে কিন্তু মেনশন করাতে হয় যে আপনি তাকসি যাবেন বা থাং যাবেন। থাঙে যখন আপনি যাচ্ছেন তখন কিন্তু উম, আপনাকে আর্মি চেক করবে, আর্মি পারমিট চেক করবে, চেক করে আপনার ক্যামেরা ট্যামেরা সব কিছু ওখানে জমা রাখতে হবে, ক্যামেরা মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নেই। ওখানে আর্মি আপনাকে নিয়ে যাবে, একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখান থেকে বোধহয় ইন্ডিয়ান বাংকার আর পাকিস্তান বাংকারটাকে দেখায়, খালি চোখে দেখায়। তো অ্যাকচুয়াল থাং ভিলেজ কিন্তু ওখান থেকে আরও 8 কিলোমিটার দূরে। সেখানে কিন্তু থাং ভিলেজে কিন্তু আপনার পারমিশন দেবে না, থাং ভিলেজে আপনি যেতে পারবেন না। থাংও আগে থাংও আগে ছিল না, রিসেন্টলি চালু করেছে, আই থিঙ্ক আগের বছর বোধহয় চালু করেছে বা এরকম কিছু একটা হবে। থাংও আগে যাওয়া যেত না। তো থাংটাতে আপনি দেখে নিতে পারেন। তো আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে থাং ভিলেজে যখনই আপনি যাবেন তখন কিন্তু এটা ফর হিউম্যানিটি গ্রাউন্ড আমি বলছি, থাং ভিলেজে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি সাথে করে চকলেট, ট্রফি, ক্যাডবেরিজ, বিস্কিট এগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন সাথে করে। তার কারণ হলো থাঙে যে বাচ্চারা থাকে, থাঙে যে ওখানকার লোকালিটি বাচ্চা বা বয়স্ক ভদ্রমহিলা, ওরা কিন্তু আমাদের এই সব জিনিস থেকে পুরো অজানা, এরা জানে না কি জিনিস ট্রফি, ওরা ওখানে পাওয়া যায় না। যারাই যায় কলকাতা থেকে বা বাইরে থেকে যারাই যায় তাদের কাছেই কিন্তু উম, ওরা বলে যে চকলেট হ্যাঁ, ক্যাডবেরি হ্যাঁ, এটা ওটা চায়, সুতরাং ওদের দিলে খুব খুশি হয়, যেহেতু ওরা কোনোদিনই পায় না এই জিনিসগুলো। সুতরাং যদি থাং ভিলেজ বা তাকসির ওদিকে যদি আপনি যান তাহলে সাথে করে কিছু টফি বা এক প্যাকেট টফি বা বিস্কিট কিছু একটা নিয়ে, চকলেট নিয়ে যাবেন। বাচ্চাগুলো দেখবেন ছুটে ছুটে আসে, খুব সুন্দর বাচ্চাগুলো, তো ওদেরকে আপনি দিয়ে দিতে পারেন। তাহলে দেখুন নিউব্রা থেকে একটা নিউব্রা থেকে যে জিনিস, নিউব্রা থেকে যেটা হলো সেটা হলো আপনি একটা হান্ডারে থাকলেন, থেকে আপনি ব্যাক করে চলে এলেন, অথবা আপনি টুকটুক গেলেন, টুকটুক থেকে ব্যাক করে চলে এলেন। আর একটা হচ্ছে টুকটুকের সাথে আপনি থাং করতে পারেন। থাং তাক্সি যদি সব কিছু একসাথে করতে চান ভালোভাবে, তাহলে কিন্তু একদিনে টানা করা মুশকিল হয়ে যাবে, একটু চাপ হয়ে যাবে। তো এনিওয়ে সেটা তখন আপনি করতে হবে কি, টুকটুক স্টেটা নিয়ে নেবেন, নিয়ে তখন তাক্সি থাংটাকে খুব ভালোভাবে ঘুরে নেওয়া যায়। টুকটুক থেকে আরেকটা রুট যেটা পড়ে সেটা হচ্ছে আপনার এই নিউব্রা হান্ডার থেকে, সেটা হচ্ছে আপনার সুমুর পানামিক সিয়াচেন বেস ক্যাম্প। সিয়াচেন বেস ক্যাম্প আপনারা জানেন যে আগের বছর মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরে কি আগস্টে বোধহয় কি অক্টোবরে ইন্ডিয়ান আর্মি ডিফেন্স মিনিস্ট্রি এটা অ্যালাউ করেছে সিভিলিয়ানদের জন্য বা ট্যুরিস্টদের জন্য সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত আপনি যেতে পারেন। এই রুটটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে যেতে হবে আবার হান্ডারে, যদি আপনি থাকেন হান্ডার থেকে ব্যাক করে আপনাকে আসতে হবে খালসা, খালসার থেকে রাইট সাইড উঠে যাচ্ছে সুমুর পানামিক সিয়াচেন বেস ক্যাম্প। সুমুর ভিলেজ যেটা পড়বে ফার্স্টে পড়বে সুমুর ভিলেজ। সুমুর ভিলেজটা অত্যন্ত সুন্দর, যেহেতু এখানে বুঝতেই পারছেন যত অফবিট এরিয়া যেখানে ট্যুরিস্ট কম যায় সেখানকার জায়গাটা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন থাকে, খুব খুব সুন্দর লাগে সুমুরটা দেখতে। পানামিক, সুমুরের পরে আসবে আপনার পানামিকে হট স্প্রিং ওয়াটার আছে, সালফার ওয়াটার আছে, ওখানে যদি আপনি বাথ নিতে চান আপনি নিতে পারেন, তবে মনে হয় না ওই ঠান্ডার মধ্যে কেউ আর ওই বাথ নেবার পরিকল্পনা থাকবে, নিতে চাইবে। তো ওখান থেকে আপনি ওখানকার ওই জলটা যেটা আছে ওখানে লেখা আছে অনেক অনেক রকম ডিসিজ আছে যেগুলো থেকে নাকি জলটা অনেক ভালো কাজ করে, হিল করে সেই ডিসিজগুলো থেকে। তো সেটা হলো আপনি সুমুর গেলেন, পানামিক গেলেন।
পানামিকের পরে যেটা আছে সেটা হচ্ছে সিয়াচেন বেস ক্যাম্প। সিয়াচেন বেস ক্যাম্পের জন্য কিন্তু পারমিশন করতে হবে। সিয়াচেন বেস ক্যাম্পের পারমিশন যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। তো সিয়াচেন বেস ক্যাম্পটা যেটা আছে সেটা বলে দিচ্ছি। সিয়াচেন বেস ক্যাম্পের আগে জায়গাটা ওয়ার্সি বলে একটা ভিলেজ আছে। ওয়ার্সিতে আপনার আইএলপি চেক হয়। আইএলপি চেক হয়ে সিয়াচেনের জন্য আপনি সামনে যাচ্ছেন, গিয়ে ওখান থেকে ওখানে কুমার পোস্ট পর্যন্ত ম্যাক্সিমাম অ্যালাউ করে, তারপরে কিন্তু অ্যালাউ করে না। আর সিয়াচেন গ্লেসিয়ার এক্সপিডিশন যেটা হয় সেটা আর্মি বছরে একবার করে সিভিলিয়ানদের জন্য বা ট্যুরিস্টদের জন্য খোলে। সেটা আর্মি করায় পুরোটাই, একদম সিয়াচেন গ্লেসিয়ার পর্যন্ত নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানটা দেখায়। তো ওটা অনেক ফর্ম্যালিটিস আছে, আমিও পুরোটা জানি না, পুরো ফর্ম্যালিটিস ওরা আর্মি থেকেই করায় এক্সপিডিশন, এবং হাইলি কোয়ালিফাইড বা হাইলি ট্রেন্ড পার্সোনাল ছাড়া ওখানে নিয়ে যায় না ওরা। এবার সিয়াচেন গ্লেসিয়ারটা আপনি জানেন যে সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্যাটেল ফিল্ড, যেটা 19,000 ফুট, আই থিঙ্ক 19,000 ফুট ওপরে আছে। এবং সিয়াচেন গ্লেসিয়ারটা 75 কিলোমিটার লম্বা, 75 কিলোমিটার লম্বা। এবং সিয়াচেন গ্লেসিয়ার হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গ্লেসিয়ার, নন পোলার নন পোলারে নন পোলার রিজিয়ানের সেকেন্ড হাইয়েস্ট গ্লেসিয়ার হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। আর সিয়াচেন গ্লেসিয়ারের বিশেষত্ব হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের দুটো এন্ড আছে, একটা হচ্ছে আকসাই চীন আর একটা হচ্ছে পাকিস্তান, দুটো দিক একটা ব্যাটল পয়েন্ট যেখানে আর্মি 1 মিনিটের জন্য কিন্তু ওই বেস খালি করতে পারবে না, নট ফর 1 মিনিট, যেহেতু দুটো দিক থেকেই আক্রমণের সম্ভাবনা আছে। তাই জন্য উইন্টারে প্রায় -70 -75 ডিগ্রি টেম্পারেচারেও আর্মিকে ওখানে দাঁড়িয়ে থাকতে হয় সিয়াচেন গ্লেসিয়ারে, মুভ করতে পারে না, কেউ চলে আসতে পারবে না বেস ক্যাম্প ছেড়ে। তো সিয়াচেন গ্লেসিয়ার থেকে যখন আপনি কুমার পোস্টে যাচ্ছেন, কুমার পোস্টে ওখানে একটা মন্দির আছে মোস্ট প্রবাবলি। আর একটা জিনিস বলে দিচ্ছি, আপনি যখন এদিক থেকে টুকটুকে যখন আপনি আসছেন, টুকটুকে কিন্তু মন্দির পাবেন, মসজিদ পাবেন, আর হচ্ছে মনেস্ট্রি পাবেন, তিনটেই পাবেন। আর এখানে তিনটে টুকটুকে তিনটে চারটে ল্যাঙ্গুয়েজ হয় আই থিঙ্ক, হিন্দি, উর্দু, লাদাখি, আর বাল্টিস বাল্টিস ল্যাঙ্গুয়েজ, এটা বাল্কিস ল্যাঙ্গুয়েজ কি বাল্টিস ল্যাঙ্গুয়েজ বলে এটাকে। এই চারটে ভাষাই কিন্তু ওখানে চলে টুকটুকে, টুকটুক বা থাং, তাক্সি, এই রিজিয়নটায়। তাহলে আপনাকে নিউব্রা থেকে কিন্তু সবাই নিউব্রা ঘিরে চলে আসে। নিউব্রা থেকে কিন্তু অনেকগুলো পার্ট আছে, নিউব্রা থেকে অনেকগুলো পার্ট আছে, যেটা আপনার ডিস্ট্রিক্ট হয়ে হান্ডার হয়ে টুকটুক চলে যাচ্ছে নর্মালি। আবার তাকে এক্সপ্লোর করতে গেলে দোথাং থাং যেতে পারেন, থাংয়ের পরে তাক্সি যেতে পারেন, এদিক থেকে সুমুর পানামিক হয়ে সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারেন। সিয়াচেন বেস ক্যাম্প, সিয়াচেন বেস ক্যাম্প আই থিঙ্ক 12,000 12,500 ফুট ওপরে হাইটে আছে। সিয়াচেন বেস ক্যাম্প পর্যন্তই যেতে পারবেন, সিয়াচেন গ্লেসিয়ার যেতে পারবেন না, ওটা অ্যালাউ নেই, নর্মালি আপনি যেতে পারবেন না। তো এইটা হচ্ছে আপ টু নিউব্রা পর্যন্ত পার্ট। আমি শ্রীনগর থেকে শুরু করে নিউব্রা পার্ট, এই এই পার্টটা পর্যন্ত আজকে আমি পুরোটা বললাম। এবার বাদ বাকি আমি কালকে যেটা বলবো সেটা হচ্ছে আবার হান্ডার বা নিউব্রা থেকে শুরু করে আপ টু মানালি পর্যন্ত এই পার্টটা, সেকেন্ড পার্টটা বলবো। তো এই পার্টে এইবার এটা হলো ডেসক্রিপশানটা। এবার যদি ফার্দার আরও ডিটেলস কিছু ডেসক্রিপশান দরকার হয় সেটা আপনি আমাকে আপনারা সবাই কমেন্টে লিখতে পারেন। আমি দেখি আজকে যদি পারি তো আজকে দেবো, আর তা না হলে কালকে লাইভটা করে একেবারে আমি যেমন সুবিধা পাবো আমি তেমন সমস্ত কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেবো। আর একটা জিনিস হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে কস্ট, লাদাখ কস্ট কিন্তু আপনি হুট করে জিজ্ঞেস করলেন, আমি বলে দিলাম, এটা কিন্তু হয় না। এটা হয় না ইন দ্য সেন্স, কারণ আমাদের যে নর্মাল যে লাদাখের প্যাকেজগুলো, যেগুলো খুব রেডি প্যাকেজ, যেগুলো খুব পপুলার প্যাকেজ, সেরকমই 5-6টা প্যাকেজ আমাদের বানানো থাকে, যে প্যাকেজের মধ্যে কস্টিং রেডি থাকে। সেই কস্টিংটা আমি চাইলে আমি আপনাকে বলে দিতে পারি, কিন্তু আপনার যদি কাস্টমাইজ থাকে তাহলে কিন্তু সেটা বলা সম্ভব নয়। লাদাখ কস্ট ডিপেন্ড করে 2-3টে ফ্যাক্টরের ওপর। এক হচ্ছে আমরা আপনাকে লাদাখ ঘোরাবো,
মোটামুটি স্ট্যান্ডার্ড পপুলার লোকেশান ইনক্লুড করে দেবো, তার একটা কস্ট আমি আপনাকে বলে দিলাম। নাম্বার 2 হচ্ছে আপনি আমাকে বলবেন যে কোন কোন জায়গা আপনি ঘুরতে চান, তবেই আমি আপনাকে কস্টিং দিতে পারবো। নাম্বার 3 অপশান হচ্ছে যে অপশানটা আপনারা কেউই নিতে চাইবেন না, আমাদের কাছে নিতেই পারেন, বা ট্রাভেল এজেন্টরা যারা থাকে তাদের কাছে ন্যাচারালি নেয় না, নেওয়াটা ঠিকও নয়। সেটা হচ্ছে যে আপনি আমাদের বাজেট বলে দিলেন যে আমার মোটামুটি এরকম বাজেট আছে, আমি এই বাজেটের মধ্যে আমি যতটা ম্যাক্সিমাম হয় ঘুরতে চাই। এবার তো আপনারাও জানেন যে অনেকে আছে, সবাই তো আর অনেস্ট নয়। এবার তারা করে কি, যে কস্টিংটা আপনি হয়তো বললেন যে আমার মোটামুটি 30-32 হাজার টাকা বাজেট আছে, এবার সে দেখলো যা মোটামুটি 25-30, মোটামুটি 22-23 হাজারের যে প্যাকেজটা হয়ে যায় সেটাই বলে দিল মোটামুটি এইটাই আপনার 30-32 হাজার টাকা মতন পড়বে এটা। কিন্তু আমাদের কাছে আপনি চোখ কান বুঝিয়ে বলে দিতে পারেন, আমাদের কাছে এমনও কোয়ারি এসছে যে 28 হাজার টাকা বাজেট দিয়েছে, 28 হাজার টাকা বাজেট, কিন্তু আমি দেখেছি ওটা 23 হাজারে হয়ে যায় বা 24 হাজারে হয়ে যায়। আমি বলেই দিয়েছি যে না, এত টাকা লাগবে না, আপনার 24 হাজারে মিটে যাবে। এটা পুরোটাই অনেস্টির ওপর ডিপেন্ড করে, কে কতটা অনেস্ট তার সেটা তো এক্ষুনি এরমভাবে বলা কারোর পক্ষে বলা মুশকিল। সুতরাং আমাদের কাছে যারা, আমাদের কাছে আপনারা যদি বলতে চান আপনি বলতেই পারেন। আর আর একটা অপশান থাকে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে আমার কাছে মোটামুটি 12-14 দিন হাতে টাইম আছে, আমি মোটামুটি ঘুরে, আমার কাছে অলরেডি একটা কোয়েরি এসছিল আগের সপ্তাহতেই, আমি নামটা বলবো না, তো এনিওয়ে, তো আমাকে বললো যে আমার মোটামুটি 13-14 দিন হাতে টাইম আছে, আপনি মোটামুটি একটা করে দেবেন যাতে করে আমি পুরোটা ম্যাক্সিমামটা কভার করতে পারি এই দিনের মধ্যে। এবার এখানে একটা ব্যাপার আছে, আমার কাছে যখনই আপনি বলবেন যে 13 দিন বা 14 দিন বা 15 দিন আপনার হাতে টাইম আছে, আপনার কাছে টাকা, ধরে নিলাম আপনার কাছে টাকাটা কোনো ফ্যাক্টর নয়, আপনাকে যদি আমি বলি যে আপনার পার হেড 50 হাজার পড়বে, আপনি 50 হাজার দেবেন, 1 লাখ পড়বে, 1 লাখ দেবেন, ধরে নিলাম, সেখানেও কোয়েরি, সেখানেও আমাদের ম্যাটার আছে। আমরা পুরো টিমটাকে জাজ করি, পুরো টিমটাকে জানি যে টিমে কতজন আছে, কতজন মহিলা আছে, কতজন বাচ্চা আছে। কারণ যদি 12-13 দিন লাদাখে ট্রাভেল করার মতন বডি ফিটনেস যদি আপনার না থাকে, আপনি কিন্তু পারবেন না টানতে। আপনি টাকা দিলেও কিন্তু কিছু করা যাবে না, লাস্টে যদি আপনি টানতে না পারেন তাহলে কিন্তু কোনো ক্যান্সেলেশন কিছু কিন্তু অ্যালাউ হবে না, কারণ সমস্ত বুকিং কমপ্লিট। আর লাদাখ কোনো কিছু ক্যান্সেল অ্যালাউ করে না, অন ট্যুরই হোক বা, মানে পিক সিজনে তো অ্যালাউই করবে না তারপরে কনফার্মেশনের পরে, আর বাদ বাকিতে অন ট্যুর কোনো কিছু ক্যান্সেলেশন অ্যালাউ হয় না। সুতরাং আমাকে এটাও দেখতে হয়, আমার কাছে একটা প্ল্যানিং, আমার কাছে একজন প্ল্যানিং পার্টি ছিল, আপ টু কার্গিল থেকে শুরু করে, দাহানু থেকে শুরু করে, চাংসার হয়ে শুরু করে, লাদাখ হয়ে শুরু করে পুরো সার্কিট কমপ্লিট করবে, 23 দিনের পরিকল্পনা। আমি তাকে বলেছিলাম দাদা আপনি যখন ওই এখান থেকে হাফ রাস্তা যখন ঘুরবেন তখন আপনাকে নয় স্ট্রেচারে করে নামাতে হবে, নয় অ্যাম্বুলেন্সে করে নামাতে হবে, আপনি পারবেন না নিতে এই রুট। আপনি চাইলেই আমরা রুট দিয়ে দেবো, এটা কিন্তু হয় না, আমরা বলে দেবো যে আমরা এই রুট আপনি করতে পারবেন না। এবার আরেকটা জিনিস হচ্ছে, আপনি প্রতিদিনই দেখছেন যে সকাল 8টার সময় উঠছেন এবং রাত্রির সন্ধে হয়ে যাচ্ছে, আপনি গিয়ে পৌঁছাচ্ছেন আরেকটা এন্ডে। যেই আপনি আরেকটা এন্ডে পৌঁছে গেলেন সেখানেই কিন্তু আপনার ট্যুর, আপনাকে আর কিছু দেখার নেই, অলরেডি সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের পরে তো আপনি বেরোতেই পারবেন না, টেন্টের মধ্যেই থাকতে হবে বা হোটেলেই থাকতে হবে, কোনো অপশান নেই। সুতরাং আর্লি মর্নিং বেরোতেই হবে, মানে আপনার যদি হান্ডারে বুকিং, মানে বুকিং আছে বা টুকে আপনার যদি বুকিং আছে তাহলে কিন্তু আপনাকে সেই মতন করে বেরোতে হবে, তবেই আপনি ওখানে গিয়ে বা টুক ঘুরে আবার ব্যাক করে আসবেন। যদি রাত্রির হয়ে যায় তো আপনি ঠান্ডাতে নিতেই পারবেন না। তো এইটা মোটামুটি হলো কস্ট প্যাকেজ। আর একটা জিনিস হচ্ছে, আপনারা নিজেরা যদি যাওয়ার প্ল্যান করেন তাহলে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে। যেমন আমি রিসেন্টলি একজনের কথা বলছি, সুবীর বাসু বলে একজন আমাকে প্ল্যানিং পাঠিয়েছিলেন লাদাখের। আমি সকালবেলা উঠে ওনার ওয়ার্কআউটটা, ওনার পুরো চার্টটা আমি দেখেছিলাম, দেখে আমি রীতিমতন অবাক হয়ে গেছিলাম যে এই সিজনে পাওয়া বেস্ট প্ল্যানিং। আমার এত সুন্দর উনি প্ল্যানিং করেছেন, মানে দেখার মতন, মানে এরম পাইনি আমি চট করে। মানে ঘড়ি ধরে টাইম ধরে ধরে পুরোটা মেনশন করা আছে এবং ডিটেলসে ম্যাক্সিমাম ডিটেলস কভার করা আছে। তা ওনার প্ল্যানিংটা খুব সুন্দর, মানে আমার দেখার মতন। এরম প্ল্যান চট করে আমরা পাই না, মানে এরম প্ল্যান পেলেও ভালো লাগে আর কি, যে হ্যাঁ এরকম প্ল্যানিং মানে কেউ করেছেন। তো
এইটা একটা ব্যাপার কস্টিং। আর গাড়ি হচ্ছে সমস্ত কিছু আপনাকে মেনশন করতে হবে, প্রতিটা পয়েন্ট আপনাকে মেনশন করতে হবে। যে পয়েন্টটা আপনি মেনশন করবেন না সেই পয়েন্টে কিন্তু গাড়ি যাবে না। আপনি যদি আমি লে থেকে যদি আমি ধরি, লে থেকে আপনি সঙ্গম যাচ্ছেন, নিমো ভিলেজ যাচ্ছেন, ম্যাগনেটিক হিলস যাচ্ছেন, পাত্তার সাহেব গুরুদ্বারা যাচ্ছেন, লে যাচ্ছেন, সে প্যালেস যাচ্ছে, লে প্যালেস যাচ্ছে, হল অফ ফেম, প্রতিটা পয়েন্টের জন্য গাড়ির চার্জ আলাদা। প্রতিটা পয়েন্টের জন্য গাড়িকে আমাকে আগে থেকে বলে দিতে হবে। যদি আগে থেকে বলা না থাকে তাহলে কিন্তু গাড়ি যাবে না, মানে গাড়িকে রিকোয়েস্ট করলেও গাড়ি যাবে না। এটা হচ্ছে মেন প্রবলেম। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে মেন ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ফুড। আমরা বলি যে ব্রেকফাস্ট, আমাদের এখানে আমরা যে ক্যাটাগরির হোটেলে ডিল করি সেখান থেকে আমাদের যে পরিমাণ ব্রেকফাস্ট বা ডিনার দেওয়া হয় সেটা কিন্তু দুজনের জন্য এনাফ। মানে একজন তো ছেড়েই দিন, ওটা দুজনের খাবার, যা পরিমাণ থাকে, কোয়ান্টিটি থাকে। অলওয়েজ ব্রেকফাস্টটাকে একটু হেভি করে নেবেন, লাঞ্চ করবেন না। আমরা বলি যে লাঞ্চ করবেনই না। খুব যদি দরকার হয় ম্যাগি, নুডলস, জল রিলেটেড খাবার খাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে নন ভেজ তো পাবেনই না। লেতে আপনি যদিও বা পেয়ে যান, পাবেন, বাকি কোথাও ননভেজ পাবেন না। যদি কোথাও ডিম পান তার মানে জানবেন যে সকালে কারোর ভালো মুখ দেখে উঠেছেন তাই জন্য ডিম পাচ্ছেন। ন্যাচারালি ননভেজের আশা ছেড়ে দিন, ননভেজ আপনি পাবেন না। রাজমা, চাওল, রুটি, নর্মাল লাদাখির যা খাবার সেই সব খাবারই আছে। আর আরেকটা ভাইটাল পয়েন্ট হচ্ছে জল কিন্তু সাফিসিয়েন্ট আপনার কাছে থাকতে হবে। আপনারা যদি 6 জন বা টেম্পো নিয়ে যান, 12 জনের যদি একটা গ্রুপ যায় বা 10 জনের গ্রুপ যায়, সাফিসিয়েন্ট পরিমাণ মিনারেল ওয়াটার আপনাকে কিন্তু গাড়িতে তুলে নেবেন আগেই। আর যদি শর্ট, মাঝখানে তো শর্ট পড়বেই, লে বেরিয়ে গেলে আর তো কোথাও পাবেন না, তখন হোটেল থেকে আপনারা তুলে নেবেন। কোনো আনব্র্যান্ডেড ওয়াটার নেবেন না, ভালো ব্র্যান্ডেড ওয়াটারগুলোই নেবেন। জল যদি কোনো কারণে যদি রুটে ডিহাইড্রেট হয়ে যায়, আপনি যদি ডিহাইড্রেট হয়ে যান তাহলে কিন্তু ট্যুর ওখানেই শেষ, ফিনিশ। আপনি কিন্তু আর কিছু করতে পারবেন না। একটা গ্রুপে যদি একজনেরও শরীর খারাপ করে তাহলে কিন্তু পুরো গ্রুপ আটকে যাবে। পুরো গ্রুপকে কিন্তু কিছু নয়, তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে বাকি গ্রুপ রান করবে, আবার তাকে নেবার জন্য লে আসতে হবে। আর যদি লে ছাড়ার পরে যদি প্রবলেম হবে, কারণ লে ছাড়ার পরে আপনি নিউব্রা যাচ্ছেন, নিউব্রার পরে প্যাংগং যাচ্ছেন বা সমুর পানামিক যাচ্ছেন, টুকটুক যাচ্ছেন, হানলে ওই প্যাংগং যাচ্ছেন, হানলে যাচ্ছেন, সোমরারি যাচ্ছেন, এদিকে সরচু ছেড়ে দিন জিসপা, এতটা রাস্তায় কোনো মেডিকেল ফেসিলিটি নেই। প্যাংগং থেকে তাংসের ধারে কাছে একটা ছোট মেডিকেল ফেসিলিটি আছে। সুতরাং এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাঝ রাস্তায় কিন্তু কিচ্ছু নেই। আপনাকে ডিহাইড্রেশন থেকে আপনাকে নিজেকেই বাঁচাতে হবে, আর সাফিসিয়েন্ট পরিমাণ জল খেতে হবে যাতে কোনোভাবে শরীর ডিহাইড্রেট না হয়ে যায়। এটা কিন্তু মেন ভাইটাল জিনিস। আর মেডিসিন যা নেবার সে তো আপনার কাছেই থাকবে। আর সুতরাং জলটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস, যার জন্য আমরা বলি অলওয়েজ জল রিলেটেড, মানে স্যুপ, ম্যাগি, তারপর হচ্ছে নুডলস, যেগুলো স্যুপ বেস সেগুলো করুন। সেগুলো থাকলে জলের শরীরকে ডিহাইড্রেট করতে দেবে না। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। লে সিটি বাদে সমস্ত লোকেশানে ইলেকট্রিসিটি কিন্তু 9টা, অ্যাকচুয়ালি হয় 10টায় বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা বলি 8টায়। 8টা ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, পরের দিন সকাল 8টায় আবার ইলেকট্রিসিটি চালু হবে। সুতরাং আপনার যদি মনে হয় মোবাইল চার্জ দেওয়ার আছে বা ইলেকট্রিক টর্চ চার্জ দেওয়ার আছে বা কেটলে জল গরম করার আছে, সেগুলো কিন্তু আপনাকে তার মধ্যেই করে নিতে হবে, কারণ রাত্রেবেলা কিন্তু পাওয়ার থাকবে না। আর একটা জিনিস হচ্ছে ডিনার যখনই নামবে রাত্রেবেলা, লে সমস্ত লোকেশনে কিন্তু 7টা থেকে 7:30টায় ডিনার সার্ভ হয়ে যায়। তারপরে কিন্তু 8টা খুব রেয়ার, 7টা 7:30টায় আপনাকে ডিনার সার্ভ করে দেবে। আর ওটা একদম গরম, মানে ওভেন থেকে নাবার সাথে সাথেই 5 মিনিটের মধ্যেই আপনাকে খেয়ে নিতে হবে, কারণ তারপরে যা ঠান্ডা হয়ে যাবে সেটা আর খেতে পারবেন না। সুতরাং 7টা 7:30টায় ডিনার আপনার কমপ্লিট, সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়েই থাকবেন। আর আরেকটা হচ্ছে মোবাইল হচ্ছে ওখানে বিএসএনএল পোস্টপেড একমাত্র চলে, তাও সব জায়গাতে পাবেন না।
যে কটা জায়গায় পাবেন বিএসএনএল পোস্টপেড থাকলেই পাবেন। জিওর পোস্টপেড মনে হয় চলে, আমি জানি না, নট শিওর, বাট বিএসএনএল লাদাখ সেক্টরে বিএসএনএল পোস্টপেডটাই ম্যাক্সিমাম চলে। আর ম্যাক্সিমাম জায়গাতে কানেকশান থাকবেই না, ছেড়ে দিন, মানে নেট কানেকশান নেই। তো এইটা হচ্ছে মোটামুটি লাদাখের একটা ফার্স্ট পার্ট। এবার আমি দেখব যদি কিছু জিনিস, আমি পরে ভাবছি যদি কোনো জিনিস দেখি যদি মিস করে গিয়ে থাকি তাহলে আমি আপনাদেরকে বলে দেব। আবার আবার আমি কালকে যখন আবার লাইভে আসবো, কালকে আমি রেস্ট পার্টটা বলবো, তো কালকে আমি ওগুলোকে বলে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে যে আমি এবছর অনেক কলকাতাতে অনেক ট্রাভেল এজেন্সি বা অনেক যারাই কাজ করে না কেন সবাই দিল্লি হয়ে বা জম্মু ভায়া এজেন্সি কাজ করে। সুতরাং তাই জন্য বা যে কোনো কারণেই হোক আপনাদের কাছে কস্টিংটা অনেক হাই চলে যায় লাদাখে। আমি 2020-তে যেটা টার্গেট নিয়েছিলাম সেটা হচ্ছে একদম মধ্যবিত্তের নাগালে আমি লাদাখ কস্টিংটাকে পাঠিয়ে মধ্যবিত্তর ঘরে প্যাকেজটা পাঠিয়ে দেব। পাঠিয়েও দিয়েছিলাম অনেক কমে, তো আলটিমেটলি তো ব্যাড লাক, হলো না। এবছর যা করোনা সিচুয়েশানটা এসো তাতে লাদাখ মোটামুটি এবছর হওয়ার চান্স খুবই কম। সুতরাং আমি আবার নেক্সট ইয়ারের প্ল্যানিং করছি যাতে করে মধ্যবিত্তরা, যাদের কাছে লাদাখটা লাক্সারি বা লাদাখ স্বপ্নের জায়গা, সেটাকে যারা অ্যাভেল করতে পারে, তাই জন্য আমি আবার পরের বছর চেষ্টা করব পুরো দমেই, যাতে করে কস্টিংটাকে একদম মিনিমাম রেখে, আমরা যেহেতু ডাইরেক্ট কাজ করি সেহেতু আমাদের কস্টিং অনেক কম থাকে। তো কলকাতার যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে তো 5-6 হাজার টাকা পার হেড ডিফারেন্স মিনিমাম থাকে কোনো আর যদি আমার থেকে কমে যদি কেউ দেয় তাহলে মিস সেলিং আছে, চোখ কান বুঝিয়ে ওটা মিস সেলিং করে। কারণ লাদাখে একটা সবচেয়ে মিস সেলিং করার জায়গা হচ্ছে ওখানে সবই গেস্ট হাউস বেস। আর গেস্ট হাউসের আমরা যেটা 2,000-2,500 টাকার গেস্ট হাউস দিই, যেখানে কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, ওখানেই আবার 700-800 টাকারও গেস্ট হাউস পাওয়া যায়, যেখানে সকাল আপনি গাড়ি বেরোবে। মেন প্রবলেম যেটা লাদাখে হবে, সকালবেলা আপনাকে জল গরম কে দেবে? ছোটোখাটো গেস্ট হাউসে যাবেন, সেখানে 8টার সময় যখন আপনার গাড়ি বেরোবে তখন দেখছেন আপনার কিচেনই খোলেনি, তো জল গরম করা তো দূরের কথা। তো এই ধরনের প্রচুর মিসসেলিং হয়, প্রচুর মিসসেলিং হয়। তো আমরা সেই জন্য নিট অ্যান্ড ক্লিন যেটা ডিল করা সেটাই আমরা করি। বাদ বাকিটা গেস্টদের ইচ্ছা, যারা আমাদের সাথে ঘোরে তারা অন্য কারোর সাথে ঘোরে না জেনারেলি। তো এইটা হচ্ছে পার্ট। আর বাদ বাকি যা কস্টিং টস্টিং যা আছে সেটা আমি এরমভাবে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। আমার কাছে রেডি 5-6খানা প্যাকেজ থাকে, সেগুলো আমি চাইলে কারোকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি। এরপরে কাস্টমাইজের তো আনলিমিটেড। লে টু লে, যারা লে থেকে ফ্লাই করবে এবং লে থেকে উড়ে বেরিয়ে চলে যাবে, মানে লেতে নামবে এবং লে থেকেই ফ্লাই করে ব্যাক করবে, লে টু লে আমার কাছে প্রায় 20-25টা প্যাকেজ আছে। সুতরাং এত প্যাকেজ দিতে থাকলে মানে আলটিমেটলি কনফিউজ। আমরা আপনাদের কাছ থেকে শুনে নিই যে আপনারা কি চাইছেন বা কি আপনাদের মেন্টালিটি, সেই অনুযায়ী আমরা একটা প্যাকেজ সার্ভ করি, আপনাদেরকে দিই, যাতে করে আপনাদের পারপাসটা সার্ভ হয়ে যায়, ঘোরাটা সার্ভ হয়ে যায় এবং যাতে কোনো কিছু প্রবলেম না থাকে। তো আজকের জন্য এটাই, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতন হতে চললো। তো আজকে এটাই আমি শেষ করছি। আমি কমেন্ট দেখে নিচ্ছি, কার কোথায় কমেন্ট হবে সেটা আমি দেখে নিচ্ছি। তো সেই অনুযায়ী আমি যদি কিছু বাদ দিয়ে থাকি আমি কালকে দেব। কালকে কিন্তু নিউব্রা থেকে আমি একদম মানালি পর্যন্ত গিয়ে ওভারঅল একটাকে মার্চ আপ করে দেবো। ওভারঅল একটাকে মার্চ আপ করে কালকে ক্লোজিং কনক্লুশন একটা দেব, যাতে করে মোটামুটি কভার হয়। এবার আপনি বুঝতে পারছেন, হাফ লাদাখ কভার করতে এতক্ষণ টাইম লাগলো, এবার বাকি হাফ লাদাখ পড়ে আছে। তো তো আজকের জন্য থ্যাংক ইউ, আর কিছু বলছি না। কমেন্ট আমি দেখলাম প্রচুর কমেন্ট এসছে, আমি সবাইকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার যারা চেয়েছেন আমার অলরেডি নাম্বার দেওয়াই আছে। তো আমি সবাইকেই যতটা যা কমেন্ট করার আমি দিয়ে দেবো। আমি আজকে বা কালকে কমেন্ট করতে পারলে করব, তা না হলে আমি পরশু দিন করব। কালকে লাইভটা হয়ে গিয়ে আমি একসাথে আমি টোটালটাকে কমেন্টটাকে করে দেবো, টোটালটাকে ধরে কমপ্লিট করে। আর বাদ বাকি আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপে নিতে চান আপনি নিতে পারেন। আর কি, আর মোটামুটি তো ঠিকই আছে। মানে এইটুকুনি আমি একটা ব্রিফ বলতে পারি যে কস্টিংয়ের ব্যাপারটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কস্টিংয়ের ব্যাপার আমার থেকে কম কস্টিং অল ওভার ইন্ডিয়াতে যদি খুঁজে পান তাহলে আমাকে বলবেন। আমি আজ পর্যন্ত কেউ বিট করতে পারিনি, সে দিল্লির এজেন্টই হোক আর জম্মুর এজেন্টই হোক।
আর আমরা ডাইরেক্ট লেতে ডিল করি, লের হোটেল মালিকদের সাথে কাজ করি, সুতরাং আমাদের সার্ভিস অনেক আলাদা, অনেক প্রম্পট সার্ভিস থাকে, একদম প্রম্পট। আপনি ইন হ্যান্ড সব কিছু পেয়ে যাবেন, আমাদেরকেও ফোন করার দরকার পড়ে না। তো এনিওয়ে, আমি আজকের জন্য শেষ করছি। আপনাদের সবাই আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসম্ভব ধন্যবাদ। এবং আমার সাথে অনেকে কথাও বলে রেখেছেন, যারা হয়তো নেক্সট ইয়ারের জন্য প্ল্যান করেছেন। কল্যাণবাবুও দেখছেন কন্টিনিউ লাইভে রয়েছেন। তো কল্যাণবাবুও খুব সুন্দর, আগেরবারও প্ল্যান আমার ওপরেই পুরোটা ছেড়ে রেখে দিয়েছেন, এবং আমি দেখছি সেইভাবেই কমপ্লিট করে দেবো। আর বাদ বাকি যা আছে আবার কালকে বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, আর হাসি খুশি থাকুন। করোনা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে হাইপার টেনশন, ব্লাড প্রেশার, সুগার এগুলো বাড়াবেন না, এটাই আমার কাছে, এটা আমার অনুরোধ। আর বাকি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, আমি সবই যা যা কোয়ারি আছে আমি সবই মেনশন করে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, টাটা। আবার কালকে দেখা হবে 7টার সময় রেস্ট পোর্শনটা নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন।